আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা? তোমরা সবাই কেমন আছো? একটুখানি ভাইকে জানাও যে ভাইয়া সাউন্ড এবং স্ক্রিন ওভারঅল পারফেক্ট আছে কিনা। তোমরা ইতিমধ্যে অ্যানাউন্সমেন্ট অনুযায়ী জেনে গেছো যে এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীদের জন্য আমাদের ইতিমধ্যে প্রি অ্যাডমিশন কোর্সের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। এরই ধারাবাহিকতায় আজকে তোমাদের সাথে যুক্ত আছি তোমাদের সোহান ভাইয়া রসায়নের একটি লাইভ ক্লাস নিয়ে। এবং তোমরা ইতিমধ্যে এই বিষয়টা আমার থাম্বনেল দেখেও বুঝে গেছো যে আজকে কিন্তু আমরা গুণগত রসায়নের অধ্যায়ের উপর দেখব যে তোমাদের বোর্ড পরীক্ষার ক্ষেত্রে প্রশ্ন কিভাবে আসে এবং এই প্রশ্নগুলোকে কিভাবে ঘুরায় পেঁচায় তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় চলে আসে, সেই বিষয়ের ওভারঅল এবং চুলছেরা বিশ্লেষণ করবো আজকের এই ক্লাসের মাধ্যমে। এবং এই ক্লাসের শুরুতেই সবাই একটু সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে জানিয়ে দাও এবং আমার সাউন্ড এবং স্ক্রিন ওভারঅল পারফেক্ট আছে কিনা ভাইকে একটুখানি জানাও। এবং সবাই তোমরা যারা এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থী রয়েছে সবাই সবার ফ্রেন্ডদেরকে একটুখানি মেনশন করে দিবে এবং ক্লাসটা শেয়ার করে দিবে, কারণ তোমাদের আগে থেকে একটা জার্নি সম্পর্কে অবগত থাকা দরকার। কারণ এই জার্নিতে তোমাদের সিট সংখ্যা খুবই কম কিন্তু তোমাদের শিক্ষার্থী সংখ্যা অনেক বেশি। তাই নিজের প্রস্তুতিকে আগে থেকে এগিয়ে রাখার জন্য এবং নিজের সিটের অধিক বেশি পরিমাণে দাবিদার হওয়ার জন্য তোমাকে পাবলিক বিশ্ববিদ্যালয় অর্থাৎ পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটি সিট নিজের করে নেওয়ার জন্য তোমাকে আগে থেকে যে বিষয়ের বা যে স্ট্র্যাটেজিগুলো ফলো করলে তুমি তোমার পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার প্রবাবিলিটিটা বাড়িয়ে ফেলতে পারবা, এই বিষয়গুলো আজকে এই ওভারঅল গাইডলাইন দিব আজকের এই ক্লাসে। তাই সবাই শুরুতে একটু ভাইকে জানাও যে ভাইয়া সাউন্ড এবং স্ক্রিন ওভারঅল পারফেক্ট আছে কিনা। যদি এভরিথিং পারফেক্ট থাকে আমরা খুব দ্রুতই আমাদের আজকের কাঙ্ক্ষিত ক্লাসটি শুরু করে দিব। এবং আজকে আমি কিছুক্ষণ আগেই তোমাদেরকে একটা কথা বললাম যে গুণগত রসায়ন এমন একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে তোমাদের বোর্ড পরীক্ষায় 100% কোশ্চেন আসবে অ্যান্ড দেন তোমাদের এডমিশন টেস্টেও এখান থেকে কোশ্চেন মাস্ট বি আসবে। এবং এখান থেকে কিভাবে কোশ্চেনগুলো আসে, কোন কোন ট্যাকট্রিক্সগুলো অ্যাপ্লাই করে, এই সব কিছু বিষয় আজকের এই ক্লাসে দেখাবো। তাই সবাই একটু ক্লাসে যুক্ত হয়ে যাও এবং সবার ফ্রেন্ডদেরকে একটুখানি মেনশন করে জানিয়ে দাও এবং ওভারঅল পারফেক্ট আছে কিনা সে বিষয়টা একটুখানি জানিয়ে দাও। যদি সব কিছু পারফেক্ট থাকে আমরা খুব দ্রুতই আমাদের আজকের কাঙ্ক্ষিত ক্লাসটি শুরু করে দেবো। একটু ভাইকে জানাতে হবে যে ওভারঅল পারফেক্ট আছে কিনা। আমি একটুখানি চেক করে নিচ্ছি যাতে সব কিছু পারফেক্ট আছে কিনা, এই বিষয়টা একটুখানি আমি চেক করে নিচ্ছি। যদি এভরিথিং পারফেক্ট থাকে আমি খুব দ্রুতই আমাদের কাঙ্ক্ষিত আলোচনায় চলে যাব। একটু ভাইকে জানাও যে আসলে ওভারঅল পারফেক্ট আছে কিনা। ওকে, আশা করছি সবকিছু পারফেক্ট আছে। ওকে, চলেন তাহলে আমরা আর কালক্ষেপণ করব না, আমরা আমাদের কাঙ্ক্ষিত আলোচনায় চলে যাব। অর্থাৎ এডমিশন টেস্টের আগে প্রি এডমিশন এবং তোমাদের এইচএসসি পরীক্ষার আগে প্রি এডমিশন কেন জরুরি সে বিষয়টা একটুখানি কথা বলি, তাহলে তোমাদের জন্য বিষয়টা খুবই খুবই ক্লিয়ার হবে এবং ক্রিস্টাল একটা ধারণা পাবা তোমরা যে আসলে তোমাদের কেন ভাই এখন থেকে এই প্রস্তুতিটা নেওয়া দরকার। দেখো, এইচএসসির পর তুমি সময় পাবা সবেমাত্র 3 থেকে 3.5 মাস। ওকে, সো 3 থেকে 3.5 মাস সময় পাবা। এই 3.5 মাস বা 3 মাসের মধ্যে আসলে তোমার এত বড় একটা সিলেবাস এবং তোমরা এইচএসসি 26 ব্যাচ যে ব্যাচ কিনা দীর্ঘ 6 বছর পর তোমরা পুরা দমে ফুল একটা সিলেবাসের মধ্যে কনভার্ট হতে যাচ্ছ। সো এই ফুল সিলেবাসের প্যারা তোমাকে যদি রিলিভ করতে হয় আগে থেকে তোমার অনেক কিছু জিনিসপত্র গুছাই ফেলতে হবে। এবং যে সকল শিক্ষার্থীরা তোমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্র্যাক করে এবং টপ পজিশনে চান্স পায় তাদের ক্ষেত্রে দেখবা তারা আগে থেকে অনেক কিছু জিনিসপত্র হচ্ছে ভাই শিখে থাকে, কোন কোন ট্যাকটিক্সগুলো কিভাবে শর্টকাটগুলো অ্যাপ্লাই করে বোর্ড পরীক্ষায় খুব সহজে তুমি মার্ক ক্যারি করতে পারবা, এই সকল বিষয়ও কিন্তু তুমি এই প্রি অ্যাডমিশন কোর্সের মাধ্যমে শিখতে পারবা। ওকে, ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়ে গেছো, অনেকে সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছেন এবং সবাইকে শুরুতেই আবার রমজানুল মোবারক। ওকে 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 ভাইয়া, চলেন 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 তাহলে আমরা কালক্ষেপণ করবো না, আমাদের কাঙ্ক্ষিত আলোচনায় চলে যাই। দেখো, আমি এইখানের মধ্যে প্রথমত যে কোশ্চেনটা রেখেছি এই কোশ্চেনটাতে আমি ফার্স্ট অফ অল যে হেডলাইনটা দিয়েছি সেটা হচ্ছে বোর্ড পরীক্ষায় প্রশ্ন যেভাবে আসে। এবং তারপরের কোশ্চেনটা দেখো ভাইয়া, তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যেভাবে কোশ্চেনটা আসে, দেখো কিভাবে মার্টিলিয়নটা ঘটে, কিভাবে এখান থেকে চেঞ্জিংটা আসে, কিভাবে একটা স্টুডেন্টকে ক্র্যাক করা দরকার এই বোর্ড পরীক্ষায় বসার আগে তার কিভাবে পড়া দরকার এবং বোর্ড পরীক্ষার পরে এডমিশনের ক্ষেত্রে তার কিভাবে পড়া দরকার, এই বিষয়ে ওভারঅল সে আজকে এই বিষয়টাতে বুঝতে পারবে। চলেন এখান থেকে আমরা ফার্স্ট অফ অল যে বিষয়টা দেখবো যে ভাই দেখো বোর্ড পরীক্ষায় তোমাদের কোশ্চেনটা যেভাবে আসছিল, ফার্স্ট যে কোশ্চেনটা আছে আমাদের, এই ফার্স্ট কোশ্চেনটা বলেছে কোন কণিকার স্থায়িত্ব সবচেয়ে কম। অর্থাৎ এইখানের মধ্যে তোমরা জানো যে ভাইয়া গুণগত রসায়নের মধ্যে আমরা ইতিমধ্যে এতটুকু বিষয় জানি যে আসলে তোমার রসায়নের ক্ষেত্রে কণিকা যে আছে কণিকার সংখ্যা হয় থেকে আমাদের কতগুলো ভাইয়া, কণিকার সংখ্যা হয় থেকে 200-র মতো। কণিকার সংখ্যা যে রয়েছে, কণিকার সংখ্যা হয় থেকে 200-র মতো। কণিকার সংখ্যা কত হয় থেকে ভাইয়া, 200টার মতো হয়ে থাকে কণিকার সংখ্যা।
এখন এই 200টা কণিকা যে রয়েছে এই 200টা কণিকার মধ্যে আমরা দেখব এইখানের মধ্যে কণিকা 200টা যদিও হয়ে থাকে, বাট এখানে কণিকা হচ্ছে আমাদের বেসিক্যালি 3 ধরনের দেখা যায়। একটা হচ্ছে স্থায়ী কণিকা, একটা হচ্ছে অস্থায়ী কণিকা, একটা হচ্ছে স্থায়ী কণিকা আর একটা হচ্ছে অস্থায়ী কণিকা, একটা স্থায়ী একটা অস্থায়ী আর একটা হচ্ছে কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা, কম্পোজিট কণিকা। এখন এই যে কণিকাগুলো যে আছে এই কণিকাগুলোর ক্ষেত্রে আমরা দেখব স্থায়ী অস্থায়ী এবং কম্পোজিট কণিকা যে রয়েছে এই কণিকাগুলো কিভাবে আমাদের কাজ করে বা স্থায়ী কণিকাগুলো আদৌ কারা। স্থায়ী কণিকাগুলো তোমরা জানো, ছোটবেলা থেকে দেখে আসছো, এটা এসএসসি 26 না, এইচএসসি 26। ওকে, দেখো এখান থেকে কণিকাগুলো কি হচ্ছে ভাইয়া, বলতেছি স্থায়ী কণিকা এবং অস্থায়ী কণিকা, আর একটা বলতেছি কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকাগুলোকে মাথায় রাখতে পারবা ডিআর আলফা, অর্থাৎ তোমার প্রিয় আলফাকে তুমি যদি মনে রাখতে পারো তাহলে তোমার জন্য কম্পোজিট কণিকা তোমার জীবনের সারা জীবন মনে থাকবে। যে ডিআর আলফা দিয়ে তুমি মাথায় রাখো ভাইয়া, ডিআর আলফা। আমি কোশ্চেনটার আনসার দিব, বাট তার আগে একটুখানি দেখো যে ভাই আমরা কিভাবে পড়াবো তোমাদেরকে, যে আসলে কিভাবে পড়া দরকার, একটা কোশ্চেনের মাধ্যমে কিভাবে কত কনসেপ্ট তোমার মাথার মধ্যে ঢুকে যায় আজকের এই ক্লাসটার মাধ্যমে তুমি বুঝতে পারবা। ডিআর আলফা অর্থাৎ ডিআর মানে হচ্ছে প্রিয়, ওকে, আলফা থেকে আলফা করা অর্থাৎ ডি থেকে হচ্ছে মাথায় রাখবা ডিউটেরন, 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 ডিউটেরন এইটা। আর আলফা থেকে হচ্ছে আলফা কণিকা, এই যে আলফা কণিকা এবং ডিউটেরন এই দুটো হয়ে থাকে তোমার কম্পোজিট কণিকা। আর স্থায়ী কণিকা কারা কারা হয়ে থাকে, এই তো ভাই আসি আলহামদুলিল্লাহ, ভালো, কেমন আছো তোমরা? স্থায়ী কণিকা কারা কারা হয়ে থাকে, ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন। কি হয় থাকে, ইলেকট্রন প্রোটন নিউট্রন। ইলেকট্রনকে -1 0 এভাবে প্রকাশ করা হয় থাকে, প্রোটনকে পি দ্বারা অথবা হাইড্রোজেন দ্বারা প্রকাশ করা হয় থাকে, আর নিউট্রনকে N01 দ্বারা প্রকাশ করা হয় থাকে। আর এখান থেকে অস্থায়ী কণিকা যে রয়েছে, অস্থায়ী মানে কি, যেটা স্থায়িত্ব থাকবে না, মানে এইখানের মধ্যে স্থায়ী তুমি জানো স্থায়ী কারা, স্থায়ী বাসিন্দা বলে না, স্থায়ী বাসিন্দা মানে কি যারা ফিক্সড বা পার্মানেন্ট ভাবে বসবাস করে তারা হচ্ছে স্থায়ী। আর অস্থায়ী মানে যাযাবর যাদেরকে আমরা বলি। সো অস্থায়ী কোন কণিকার স্থায়িত্ব সবচেয়ে কম, মানে কি স্থায়িত্ব সবচেয়ে কম দেখা যাবে, মানে কি যারা হচ্ছে অস্থায়ী কণিকা হবে তারাই কি করবো, তারাই হবে আমাদের কি ভাইয়া, যে এখান থেকে স্থায়িত্ব তাদেরই আমরা কি করব, কম পাবো। আচ্ছা ভাইয়া কিভাবে আমি এডমিশনে টপ করব, ভাইয়া আমি এই বিষয়ে কথা বলবো তোমাদের। যে ভাইয়া দেখো আগে থেকে যদি কোনো কিছুর একটা তুমি বিষয় সম্পর্কে আত্মস্থ হতে পারো ঠিক তখনই তুমি সহজেই কি করতে পারবা, ক্র্যাক করতে পারবা। কারণ আগে থেকে আইডিয়া যখন জেনারেট থাকবে, মানুষ যখন শুরু করবে বাট তুমি আগে থেকে শুরু করছো, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, তুমি তাদের থেকে অনেক গুণ আগায় থাকবা, দ্যাট ইজ দ্য মেইন ফ্যাক্ট। ওকে, এই তো ভাইয়া আসি আলহামদুলিল্লাহ, ভালো। ওকে দেখো এখান থেকে স্থায়ী যে রয়েছে স্থায়ী কণিকা আর অস্থায়ী কণিকা যে রয়েছে, অস্থায়ী কণিকা কারা কারা হবে ভাইয়া, অস্থায়ী কণিকা হচ্ছে যাদের স্থায়িত্ব কম দেখা যাবে তারাই হচ্ছে অস্থায়ী কণিকা। এখন কথা হচ্ছে এই অস্থায়ী কণিকাগুলো কিভাবে মাথায় রাখবো আমি। অস্থায়ী কণিকা অনেকগুলো হয়ে থাকে, আমি এইখানের মধ্যে নতুন একটা আন্টিকে ডেকে নিয়ে আসবো এবং ওই আন্টির দুষ্টু একটা মেয়ে অর্থাৎ পাজি একটা মেয়ে, তার মন কোথাও পাওয়া যায় না, তার মনটা শুধুমাত্র পাওয়া যায় গার্ডেনে, অর্থাৎ বাগানে গেলে তার মনটা পাওয়া যায়। সেই ছন্দ দিয়ে আমি মাথায় রাখবো যে ভাইয়া নিউ আন্টির অর্থাৎ নতুন একটা আন্টিকে নিয়ে আসবো, নিউ আন্টির পাজি মেয়ে গার্ডেনে বসে মন পেল, গার্ডেনে বসে মন পেল, অর্থাৎ তার এই নিউ আন্টির মেয়ের মন যদি পেতে চাও তাহলে ভাইয়া তোমাকে কি করতে হবে, অবশ্যই গার্ডেনে যেতে হবে। গার্ডেনে না গেলে তার মন পাওয়া যায় না। অর্থাৎ নিউ থেকে মাথায় রাখবো নিউট্রিনো, নিউট্রিনো। আর অ্যান্টি থেকে মাথায় রাখবো অ্যান্টি নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, নিউট্রিনো। আর পাজি থেকে মাথায় রাখবো পজিট্রন, পজিট্রন। আর মে থেকে মাথায় রাখবো মেসন। আর গা থেকে মাথায় রাখবো গ্রাভিটন। আর ব থেকে মাথায় রাখবো বোসন। আর ম থেকে মাথায় রাখবো মেসন। প থেকে মাথায় রাখবো পাইন। সো এইগুলো হয় থেকে ভাই অস্থায়ী কণিকা। আর অস্থায়ী মানেই আমি একটা বিষয় বলেছি তোমাকে যে ভাই অস্থায়ী মানে হচ্ছে এদের স্থায়িত্ব কম, এরা কম সময় কি করবে, এক্সিকিউট করবে। সো কোন কণিকার স্থায়িত্ব সবচেয়ে কম, এই যে ভাই ইলেকট্রন, আমরা কি বলেছি ইলেকট্রন কি হয় থেকে স্থায়ী কণিকা, তাহলে আনসার হবে, আনসার হবে না, কারণ এটার স্থায়িত্ব অনেকখানি বেশি, স্থায়ী কণিকা। প্রোটন যেটা বলেছি কি স্থায়ী কণিকা, তাহলে এটা আনসার হবে, অবভিয়াসলি হবে না, সেটাও বাদ। তারপরে নিউট্রন, এই যে ভাই নিউট্রন, এই যে নিউট্রন হচ্ছে এইটা, সো নিউট্রন কি স্থায়ী কণিকা, স্থায়ী কণিকা কি আনসার হবে, হবে না নিউট্রন। এই যে ভাই তাহলে কাঙ্ক্ষিত আনসার বা পারফেক্ট আনসার কি হবে, এই যে মেসন, মেসন ইজ দা পারফেক্ট আনসার। কেন, কারণ এটা স্থায়িত্ব কম, এটা হচ্ছে অস্থায়ী কণিকা।
বুঝতে পারছো ভাইয়ারা যে দেখো তোমাদের বোর্ড পরীক্ষায় ঢাকা বোর্ড 23 সালে কিন্তু এই কোশ্চেনটা চলে আসছিল। এখন এত কিছু যখন তুমি জেনে ফেলেছো তখন তোমার জন্য দেখো এই কোশ্চেনটা অর্থাৎ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা কোশ্চেনটা এখন আমি সবার কাছ থেকে আনসার জানতে চাই। সো সবাই একটু আনসার করো দেখি ভাইয়ারা, যে ভাইয়া এই কোশ্চেনটা আনসার করো দেখি সবাই এখন পারবা কিনা একটু ভাইকে বলো তো। ভাইয়া কনফিডেন্স কি জাগে? দেখো ভাইয়া এটা হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই কোশ্চেনটা চলে আসছিল। সো দেখো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ক্র্যাক করার জন্য আগে থেকে যদি তুমি এভাবে তোমার চিন্তাধারা ব্রেনের মধ্যে তুমি এভাবে ঢুকাতে পারো যে আসলে কিভাবে কোশ্চেন প্যাটার্নগুলো হয় এবং কিভাবে তোমার পড়া দরকার, তাহলে খুব সহজেই কি করতে পারবা, ক্র্যাক করতে পারবা। এই কোশ্চেনটা আমি এখন বিশ্ববিদ্যালয়ে আসা ভর্তি পরীক্ষায় আসা তোমার এই কোশ্চেনটা তোমরা এখন আনসার করবে। দেখো ভাইয়া কি বলছে, কোনটি অস্থায়ী মূল কণিকা নয়? অস্থায়ী কি নয়? মূল কণিকা নয়। আমি ইতিমধ্যে তোমাকে স্থায়ী কণিকা শিখাই ফেলছি, আমি তোমাকে অস্থায়ী কণিকা শিখাই ফেলছি, আমি তোমাকে কম্পোজিট কণিকা শিখাই ফেলছি, যেটা শুধুমাত্র তোমার একাডেমিক লাইফে না, দেখো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাও চলে আসছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চলে আসছে 19-20 সেশনে। সো দেখতে পাচ্ছ এখন আনসার কি করতে পারতেছো? দেখো ভাইয়েরা, দেখো তোমাকে সঠিক রাইট ওয়েতে থাকতে হবে। সঠিক ট্র্যাকে যদি তুমি থাকতে পারো তাহলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কঠিন নয়। সিট হয়তো বা লিমিটেড, খুবই বেশি সংখ্যক না, হয়তো বা 5 থেকে 10% শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চান্স পায়। সো তোমাকে নিজেকে অন্যের থেকে আগায় রাখতে হবে এবং অনেক ট্যাকটিক্স ফলো করে তোমার বিশ্ববিদ্যালয়ের সিটটা তোমাকেই কনফার্ম করতে হবে এবং তোমার স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়, তোমার স্বপ্নের জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে যদি তুমি ক্র্যাক করতে চাও অবশ্যই তোমাকে অন্যদের থেকে আলাদা বা ইউনিক হতেই হবে, তাহলে কিন্তু হবে না। সো দেখো এখান থেকে বলছে কি যে ভাইয়া কোনটি অস্থায়ী মূল কণিকা নয়, অর্থাৎ কোনটা অস্থায়ী মূল কণিকা হবে না। আমরা জানি কি নিউট্রন, নিউট্রিনো, তারপর মেসন, এই যে নিউট্রিনো, মেসন, পজিট্রন, নিউট্রন, এই যে নিউট্রনটা আমাদের হবে না। নিউট্রনটা হচ্ছে কি ভাইয়া স্থায়ী কণিকা, এটা হচ্ছে কি স্থায়ী কণিকা, স্থায়ী কণিকা। আর এটা হচ্ছে নিউট্রন হচ্ছে কি আমাদের ভাইয়া, নিউট্রন হচ্ছে তোমার অস্থায়ী কণিকা, অস্থায়ী। ঠিক একইভাবে এটা হচ্ছে অস্থায়ী, এটা হচ্ছে আমাদের কি ভাইয়া অস্থায়ী কণিকা। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। তোমরা অনেকেই সুন্দর মতো আনসার দিয়ে দিচ্ছ। দেখো ভাইয়া তোমার প্রস্তুতিকে ওভাবেই গুছাতে হবে যেভাবে তোমার গুছানো দরকার, ঠিক সেভাবে আমরা এখান থেকে এই বিষয়গুলো দেখাই দিব। সো তোমরা যারা এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থী রয়েছে এবং ঠিক কয়েকদিন পরেই তোমাদের কিন্তু বোর্ড পরীক্ষা, তোমাদের মনে অনেক জল্পনা কল্পনা, ভাই বোর্ড পরীক্ষার আগে গিয়ে আমার এই প্রি অ্যাডমিশন করা দরকার এবং প্রি অ্যাডমিশন আমি কেন করব? ভাই দেখো শুধুমাত্র আমরা এমনভাবেই তোমাদেরকে পড়াবো, তোমাদের এই যে ভার্সিটি মানে তোমার বোর্ড পরীক্ষার আগে যে ভাইয়া তোমার কিভাবে কোশ্চেনগুলো আসে এবং তোমার বোর্ড পরীক্ষার ক্ষেত্রে যে সকল টপিক থেকে কোশ্চেন আসে এবং বোর্ড পরীক্ষা কিভাবে তুমি শর্টকাট ট্যাকটিক্সগুলো অ্যাপ্লাই করে তোমার এমসিকিউ তুমি খুব সহজেই ক্র্যাক করতে পারবা এবং সহজেই কিভাবে তুমি তোমার এইচএসসির বোর্ড পরীক্ষায় 25-এ 25 গেট করতে পারবা, সেই বিষয়গুলো কিন্তু আমরা ট্যাকটিক্স দেখাই দিব তোমাদেরকে। সো এর জন্য আমরা কিন্তু ইতিমধ্যে তোমাদের জন্য নিয়ে এসেছি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর জন্য প্রি অ্যাডমিশন সায়েন্স কোর্স, এবং যেখানে তোমাদের মেইন অ্যাডমিশন টেস্ট শুরু হওয়ার আগে আমরা কিন্তু তোমাদেরকে 10টা করে লাইভ ক্লাস দেবো, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের এরকম ভাবে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার অর্থাৎ ফুল সিলেবাসকে কমপ্লিট করে দিব আমাদের এই লাইভ ক্লাসগুলোর মাধ্যমে, যেখানে টোটাল তোমরা ক্লাস পাবা বাংলা ইংলিশের উপর টোটাল ক্লাস পাবা, তোমরা 60টা লাইভ ক্লাস পাবা এবং আমরা তোমাদেরকে আমাদের আগের বছরে নেওয়া আমাদের আর্কাইভ ক্লাসগুলো কিন্তু তোমাদেরকে প্রোভাইড করবে এবং এই ক্লাসগুলো দেখে তুমি আইডিয়া জেনারেট করতে পারবা যে আসলে এডমিশন টেস্টটা কি রকম হয়। আগে থেকে একটা আত্মস্থ ভাব তোমার চলে আসবে যেখান থেকে কিভাবে আমাদের কোশ্চেনগুলো হবে, কিভাবে আমাদের পড়া উচিত, এই বিষয়গুলো জানতে পারবা। এবং তোমাদের জন্য আমরা হচ্ছে টেস্ট পরবর্তী, যেহেতু তোমাদের ইতিমধ্যে টেস্ট পরীক্ষা শেষ, সো টেস্ট পরবর্তীতে ফাইনাল রিভিশন ও টেস্ট পেপার সলিউশন কোর্সও আমরা কিন্তু নিয়ে এসেছি এবং এই কোর্সে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের 15টা করে হচ্ছে লাইভ ক্লাস হবে এবং বাংলা, ইংলিশ এবং আইসিটি 40টি করে লাইভ ক্লাস হবে এবং এই কোর্সের তোমরা ইন ডিটেলস যে আছে এখান থেকে আমাদের আর্কাইভ ক্লাসে তোমাদেরকে প্রোভাইড করা হবে এবং টেস্ট পেপার সলভ এবং হচ্ছে কি তোমাদেরকে সাজেশন পিডিএফও আমরা এখান থেকে প্রোভাইড করব এবং এই কোর্সের কোর্স ফি হচ্ছে আমাদের রাখা হয়েছে 1199 টাকা। কিন্তু যদি তুমি প্রি অ্যাডমিশন কোর্স এবং এখান থেকে তুমি যে টেস্ট পেপার ফাইনাল রিভিশন কোর্স দুটাই গেট করো তাহলে দেখতে পারবা তুমি খুব সহজে এখান থেকে একটা ডিসকাউন্ট অফারে তুমি 4999 টাকায় ভর্তি হতে পারবা। এখন তোমার মনে কোশ্চেন যে ভাইয়া আমি প্রি অ্যাডমিশনে ভর্তি হলাম কিন্তু অ্যাডমিশনের সময় আমি কি করব, আবার কি আপনাদের কাছে ভর্তি হতে হবে? না, জাস্ট একটা অ্যাক্সেস করেই তুমি কি করতে পারবা ভাইয়া, আমাদের অ্যাডমিশন ব্যাচেও তোমরা এনরোল হতে পারবা এবং শুধুমাত্র অ্যাডমিশনের লাস্ট মোমেন্ট পর্যন্ত তুমি আমাদের সাথে যুক্ত থাকবা এবং এই কোর্সে ভর্তি হলে আমরা কিন্তু আমাদের এই যে দেখো প্রিন্টেড লেকচার শিট, ফিজিক্স, এই যে ভাইয়া কেমিস্ট্রি,
এই যে ম্যাথ, এই যে বায়োলজি, এই যে 4টা লেকচার শিট এবং বাংলা ইংলিশের লেকচার শিটও তোমাদেরকে কিন্তু আমরা কুরিয়ার করে তোমাদের বাসায় পাঠিয়ে দিব। এবং ভাইয়া এই লেকচার শিটগুলো এমনভাবে ক্রিয়েট করা হয়েছে যাতে তোমাদের বোর্ড পরীক্ষার কিভাবে তুমি শর্টকাট ট্যাকটিক্সের মাধ্যমে তুমি আনসার করতে পারবা এবং তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কিভাবে কোশ্চেন প্যাটার্ন হয় প্রত্যেকটা বিষয় ইন ডিটেইলস এখানে আলোচনা করা আছে। এবং আমি যদি তোমাদেরকে এই কেমিস্ট্রির পার্টটা দেখাই, কেমিস্ট্রির পার্টের মধ্যে তুমি দেখতে পারবা ভাই এখান থেকে কিভাবে খুব সহজে ক্র্যাক করা যায় এবং এই বইগুলো ব্যতীত তোমার বাইরের কোনো বই আর পড়া লাগবে না। জাস্ট এতটুকু ভাই বিশ্বাস করো, ইনশাআল্লাহ তুমি পারবে। এন্ড দেন দেখো ফিজিক্স যদি পার্টটা দেখাই, যেখানে ইতিমধ্যে তোমাদেরকে মুন্না ভাইয়া দেখাই দিয়েছে যে ভাই ফিজিক্সের বিষয়গুলো আমরা এমনভাবেই তোমাদের সামনে এক্সপ্লেন করেছি যাতে খুবই ইজিতে তুমি বোধগম্য হয় এবং এইগুলা ব্যতীত বাইরে আর অন্য কোনো কিছু লাগবে না, এতটুকু তোমরা নিশ্চিত থাকতে পারো। চলেন আমরা আমাদের কাঙ্ক্ষিত পড়াশোনায় ব্যাক করি। আবার আমরা এখন দেখব যে ভাই বোর্ড পরীক্ষায় আসে যেভাবে কোশ্চেন, সেই কোশ্চেনটা দেখো তোমরা ইতিমধ্যে বোর পরমাণু মডেল এবং রাদারফোর্ড পরমাণু মডেল কিন্তু পড়ে ফেলেছো এবং বোর পরমাণু মডেলটা এসেছে আমাদের কোয়ান্টাম মেকানিক্স থেকে। এই কোয়ান্টাম মেকানিক্সের মধ্য থেকে আমরা দেখেছিলাম যে ভাইয়া ডেল ই ইকুয়াল কি লেখা যায়, ডেল ই ইকুয়াল লেখা যায় এইচ নিউ, ডেল ই ইকুয়াল কি লেখা যায়, এইচ নিউ লেখা যায়। এখন ডেল ই ইকুয়াল যখন এইচ নিউ লেখা যায়, এখান থেকে আমরা দেখেছিলাম ই ডেল ই অর্থাৎ শক্তির পার্থক্য কি হয় থেকে, আচ্ছা ভাইয়া ডিউতে শুধু এমসিকিউ কি হবে না ভাইয়া, ডিউতে হচ্ছে তোমার সিকিউ এবং এমসিকিউ হয়। সিকিউ থাকে তোমাদের 40 মার্ক, এমসিকিউ থাকে হচ্ছে তোমাদের 60 মার্ক, যেখানে এই 60 মার্ক হয়ে থাকে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যে রয়েছে অ্যান্ড বায়োলজি, এখানে 4 15 60, 4 15 60 হয়ে থাকে। আর এখানে রিটেন হয়ে থাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 10 10 করে, ম্যাথ বায়োলজির 10 10 করে থাকে। সো আগে তোমার এমসিকিউ পার্টটা যদি তুমি টপ 10,000 বা 12,000 বা 15,000 মধ্যে থাকতে পারো, তখন তোমার হচ্ছে সিকিউ খাতাটা দেখায়। বাট তোমাকে আগে ক্র্যাক করতে হবে ভাই এমসিকিউ, তোমাকে ক্র্যাক করতে হবে এমসিকিউ। তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় লক্ষ্য করো ভাই ইদানিং, তাহলে দেখতে পারবে এখান থেকে পাশের হার খুবই কম। সো পাস করতে পারলেই ভাই চান্স, ঢাবিতে ভাই চান্স ভাই তোমার কনফার্ম হবে তখনই যখনই তুমি পাস করতে পারো, তাহলেই তোমার কিন্তু চান্স নিশ্চিত হবে। সো এখান থেকে কোশ্চেন প্যাটার্নগুলো আগে থেকেই তোমাকে জানতে হবে এবং এখান থেকে বুঝতে হবে যে কোশ্চেন প্যাটার্নগুলো কিরকম হয় থাকে এবং এই কোশ্চেন প্যাটার্নগুলো বোঝার মাধ্যমেই তুমি কিন্তু তোমার পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিট কনফার্ম করতে পারবা। সো এখান থেকে দেখো ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী আমরা জানি ডেল ই ইকুয়াল এইচ নিউ হয় থাকে এবং এখান থেকে আমরা বলে থাকি কি ভাইয়া, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, প্ল্যাঙ্কের ধ্রুবক হয় থাকে, কি হয় থাকে, এইচ হয় থাকে প্ল্যাঙ্কের ধ্রুবক। আর নিউ হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য হয় থাকে বা কম্পাঙ্ক আমরা বলতে পারি, কি বলতে পারি, কম্পাঙ্ক বলতে পারি, কম্পাঙ্ক। এখন এখান থেকে আমার কথা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, প্ল্যাঙ্কের ধ্রুবকের ক্ষেত্রে প্ল্যাঙ্ক স্যার একটা মান দিয়ে দিয়েছেন, সেই মানটা হচ্ছে আমাদের প্ল্যাঙ্কের ধ্রুবকের মান। সেই মানটা কত হয় থেকে ভাইয়া 6.626 ইনটু 10 ইনভার্স কি হয় থেকে 34 কি হবে জুল সেকেন্ড হয় থেকে। অর্থাৎ ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী ম্যাক্স প্ল্যাঙ্কের ধ্রুবকের মান কত হয় থেকে ভাইয়া, ম্যাক্স প্ল্যাঙ্কের মান হয় থেকে 6.626 ইনটু 10 টু দি পাওয়ার -34 হয় থেকে। সো দেখো ভাই এখান থেকে বোর্ড পরীক্ষা আমাদের কোশ্চেনটা কুমিল্লা বোর্ডে আসছিল যে ভাই 6.63 এবং আমরা জানি এখান থেকে অ্যাভোগাড্রোর সংখ্যা যে রয়েছে, অ্যাভোগাড্রোর সংখ্যার ক্ষেত্রে এন এ দ্বারা প্রকাশ করা হয় থেকে, যেটার মান হয় থেকে 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23। সো এখানে ভেবা চাকা হওয়া যাবে না যে ভাই 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23, এটা দেখে আবার তোমার আউলায় ফেলা যাবে না, গুলায় ফেলা যাবে না যে ভাই আমার আনসার কি হয়ে গেল। সো এইটা হবে না, এটা হবে না, 23 আছে এটা হবে না ভাই, 10 ইনভার্স বলেছি, কি বলেছি 10 ইনভার্স বলেছি, সো এখানে 10 টু দি পাওয়ার বলছে, সো এটাও হবে না। এখান থেকে দেখো 10 ইনভার্স 23, সো 10 ইনভার্স 23 এটা হবে না। এই যে ভাই এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার বা পারফেক্ট আনসার। এখন ভাই এটা যেহেতু পেরে গেছো, তার আগে আমি আরেকটা কথা বলি ভাই। দেখো আমরা জানি 1 জুল ইকুয়াল কি লেখা যায়, 1 জুল ইকুয়াল কি লেখা যায়, 1 জুল ইকুয়াল কি লেখা যায়, 1 জুল ইকুয়াল লেখা যায় 10 টু দি পাওয়ার 7 আর্ক, 1 জুল ইকুয়াল কি লেখা যায় 10 টু দি পাওয়ার 7 আর্ক, 1 জুল ইকুয়াল 10 টু দি পাওয়ার 7 আর্ক লেখা যায়। এবং 1 ইলেকট্রোভোল্ট ইকুয়াল কি লেখা যায়, 1 ইলেকট্রোভোল্ট ইকুয়াল লেখা যায় 1.6 ইনটু 10 ভার্স 19, 10 ভার্স 19। এবং 1 মেগা ইলেকট্রোভোল্ট, 1 মেগা ইলেকট্রোভোল্ট যেটা আছে 1 মেগা ইলেকট্রোভোল্ট ইকুয়াল 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -13, 10 টু দি পাওয়ার -13 হয়ে গেল। অর্থাৎ 1 মেগা বলতে আমরা কত বুঝি, 10 টু দি পাওয়ার 6 কে বুঝি। সো এখান থেকে আমরা এটা যেহেতু আনসার পেয়ে গেছি, অর্থাৎ বোর্ড পরীক্ষায় তোমার এসেছিল কোশ্চেনটা এরকম। আমি এখানে জাস্ট কয়েকটা হচ্ছে তোমাদেরকে এখান থেকে দেখাইছি এককের কনভার্সেশনটা কিভাবে করতে হয়। এই এককের কনভার্সেশনটা করার পর এখান থেকে আমরা দেখব যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কোশ্চেনটা কিভাবে চলে এসেছে। একটুখানি লক্ষ্য করো ভাইয়ারা,
তাহলে বুঝে যাবা যে আসলে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কোশ্চেনগুলো কিরকম হয়। এবং এই কোশ্চেনটা এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে 21/22 সেশনে চলে আসছিল। দেখো কোশ্চেনটা কি বলেছে, বলেছে প্লাঙ্কের ধ্রুবকের মান ওখানেও যেভাবে বলেছিল এখানেও সেম ভাবে বলেছে, বাট দেখো এখানে ডেটাগুলো কিন্তু একটুখানি চেঞ্জ। আমরা ওখানে কোন হাকে দেখেছিলাম যে ভাইয়া বলেছিল প্লাঙ্কের ধ্রুবকের মান 6.023 × 10 টু দি পাওয়ার মাইনাস 34 10 টু দি পাওয়ার মাইনাস 34 এত জুল সেকেন্ড দেখেছিলাম। এন্ড দেন এখান থেকে জুল সেকেন্ড দেখেছিলাম এবং আমি একটা বিষয় তোমাকে বলেছিলাম যে ভাইয়া এখান থেকে একটা বিষয় আমি বলেছিলাম যে ভাইয়া আমরা জানি 1 জুল ইকুয়াল কি লেখা যায় 10 টু দি পাওয়ার 6 আর্ক 10 টু দি পাওয়ার 7 আর্ক 10 টু দি পাওয়ার 7 আর্ক বলেছিলাম। এখন আমি আর্কে কনভার্ট করব, কি করব আর্কে কনভার্ট করব। দেখো আমরা সবগুলো কি হচ্ছে আর্কে কনভার্ট করছে, তাহলে আর্কে যদি কনভার্ট করি তাহলে কি করব a is equal 6.023 into 6.626 into 10 ইনভার্স কি করব 34 এর সাথে কি করব 10 টু দি পাওয়ার 7 আমরা গুণ করে দেব, তাহলে আর্ক কি হবে আর্ক সেকেন্ড হয়ে যাবে। এখন তাহলে এখানে 6.626 into 10 ইনভার্স কত আসবে ভাইয়া -34 প্লাস হচ্ছে 20 অর্থাৎ 7। তাহলে এখান থেকে আমরা যদি 7 যদি যোগ করে দেই তাহলে এখান থেকে আসবে 6.626 into 10 ইনভার্স কত আসবে 27 চলে আসবে। সো দেখো ভাইয়া এখান থেকে 6.626 এই যে 10 ইনভার্স 27 আমাদের চলে আসছে। এখন এইটা দেখে তোমরা হচ্ছে কি করবা আনসার সুন্দর মতো দিয়ে দিবা, কিন্তু এটা যদি আনসার দিয়ে দাও তাহলে কিন্তু ব্যাপার চাকায় পড়ে যাবে। হ্যাঁ তোমার আনসারটা কারেক্ট, বাট এখানে দেখেন এই যে ভাই পরের অপশনটা যদি তুমি লক্ষ্য করো এই যে এটা আছে তার পরের অপশনটা, এই পরের অপশনে কি আছে যে ভাই আমরা দেখেছি 6.626 into 10 ইনভার্স কি আছে ভাই 27। এখন আমি এখানে কি করছি আরো হচ্ছে এখান থেকে আমি কি করছি ভাই আমি 10 দ্বারা আরো ভাগ করছি, কি করছি 10 দ্বারা ভাগ করছি। 10 দ্বারা ভাগ করা মানে কি 10 দ্বারা ভাগ করা মানে হচ্ছে এখান থেকে আমি কি করব ভাইয়া 10 দ্বারা ভাগ করা মানে এখান থেকে আমি কি করতেছি এই যে 6.66 যে আছে এইখানের মধ্যে আমি কি করতেছি 10 দ্বারা ভাগ করা মানে এখানে হচ্ছে 10 ইনভার্স কি হবে 10 ইনভার্স 1 হবে। আর 10 ইনভার্স 1 যখন হবে অর্থাৎ আমার এখান থেকে আরো এক ঘর কি করতে হবে তখন আমাকে এখানে আবার কি করতে হবে 10 দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ এখান থেকে আমি যদি দেখি যে ভাইয়া আমার যে বিষয়টা হবে সেটা হচ্ছে এখান থেকে 6.66 যখন আমি নিব অর্থাৎ আমি এখান থেকে এদিকে যখন যাব তখন আমাকে কি করতে হবে ইনভার্স দিয়ে কি করতে হবে 1 ইনভার্স দ্বারা আবার গুণ করে দিতে হবে। 1 ইনভার্স দ্বারা যখন গুণ করে দিব তখন সেটা কি হবে 10 ইনভার্স 18 হবে 28 হবে। আবার যদি আমি এখান থেকে কি করি আরো এক ঘর হচ্ছে এখানে ছিল এখান থেকে আরো এক ঘর যখন নেই তখন আমার সাথে আবার কি হবে 10 ইনভার্স আরো 1 যুক্ত হবে, অর্থাৎ এইটার সাথে আবার কি হবে 10 ইনভার্স 1 যুক্ত হবে, অর্থাৎ 612.6 into 10 ইনভার্স 29 আর্ক সেকেন্ড। অর্থাৎ এই বিষয়টাও আমার কারেক্ট আসতেছে, এই বিষয়টাও কারেক্ট আসতেছে। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আমাদের এখানে আনসারটা কি দাঁড়াবে ভাইয়া সবগুলো। এই তো ভাইয়া বুঝতে পারছো জান্নাত ধরতে পারছে, তাজকিরাতুন জান্নাত ধরতে পারছে যে ভাই আসলে বিষয়টা কি বুঝতে পারছো ভাই কোশ্চেনগুলো কোন প্যাটার্নে হয় কোন ওয়েতে হয় এটা কি বুঝা গেছে সবার কাছে কি বুঝা গেছে ক্লিয়ারলি একটু ভাইকে বলেন দেখি এটা সবার কাছে বুঝা গেছে কিনা এবং কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা এবং সবাই এভরিথিং সবকিছু ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা বুঝতে পারছো কিনা একটু ভাইকে বলেন দেখি এটা সবাই বুঝতে পারলেন কিনা কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা যেটা ভাইয়া দেখো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কোশ্চেন আসলে কিভাবে হয় কোন ওয়েতে তোমার যাওয়া উচিত কিভাবে তুমি অ্যাপ্রোচ করবা। সো এই বিষয়টা সবাই ঠিকঠাক ভাবে বুঝতে পারছেন কিনা একটু ভাইকে বলেন দেখি এটা সবাই ঠিকঠাক ভাবে বুঝতে পারলেন কিনা। চলেন এবং সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও এবং সবাই সবার ফ্রেন্ডদেরকে একটুখানি মেনশন করে জানিয়ে দাও যাতে আমরা সবাই মিলে অ্যাট এ টাইম ক্লাসটা করতে পারি। ওকে চলেন নেক্সট কি বলছে ভাইয়া এখান থেকে যে বোর্ড পরীক্ষায় কোশ্চেনটা কিভাবে আসছে এবং তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কিভাবে আমাদের কোশ্চেনটা হবে সেটাও আমরা দেখব। এইখানের মধ্যে দেখো যে ভাইয়া 3 নাম্বার কোশ্চেন আমাদের কি বলেছে সিলিকন আছে যেখানে আমাদের প্রোটন সংখ্যা আছে 14 এবং ভর সংখ্যা আছে আমাদের 30 এবং প্রোটন সংখ্যা আছে 15 এবং ভর সংখ্যা আছে 31 এন্ড দেন প্রোটন সংখ্যা আছে সালফারের 16 এবং ভর সংখ্যা আছে 32 পরস্পরের, অর্থাৎ এরা একে অপরের সাথে কি ধরনের মিল লক্ষ্য করা যায়। তোমরা জানো যে আসলে আমাদের তেজস্ক্রিয়তার পাঠের মধ্যে আমাদের আইসোটোপ আইসোবার আইসোটোন তারপর আইসোডাইফার আইসোমার এই কনসেপ্টগুলো আমাদের আছে। হ্যাঁ ভাইয়া দারুণ কোশ্চেন, এখানে খুবই জোশ কোশ্চেন থাকবে। সো দেখো এখান থেকে আমরা দেখবো আইসোটোপ কি জিনিস আইসোবার কি জিনিস আইসোটোন কি জিনিস আইসোমার কি জিনিস সেই বিষয়গুলো আমরা এক্সপ্লোর করব। চলেন
আইসো, এখান থেকে ভাইয়া দেখো আইসো, আইসো মানে হচ্ছে কি একই, আইসো মানে একই, আর আইসো মানে একই, আর আইসো টপ, এই যে আইসো মানে হচ্ছে এখান থেকে আমরা বলবো আইসোটপ মানে আইসো মানে একই, আইসো মানে একই, আর টপ প থেকে মাথায় রাখবো ভাইয়া প্রোটন, অর্থাৎ যদি কি হয় থাকে প্রোটন সংখ্যা একই হয় থাকে, প্রোটন সংখ্যা মানে কি এই যে ভাইয়া দেখো এটা হচ্ছে সিলিকনের প্রোটন সংখ্যা 14, প্রোটনের ফসফরাসের প্রোটন সংখ্যা 15, সালফারের প্রোটন সংখ্যা হচ্ছে 16। এখন ভাই একটা বিষয় মাথায় রাখবা, কোনো কিছুর অস্তিত্ব অর্থাৎ কোনো মৌলের অস্তিত্ব নির্ধারণ করে দিয়ে থাকে ওই মৌলের প্রোটন সংখ্যা, ওই মৌলের কি ভাইয়া প্রোটন সংখ্যা। কেন ভাইয়া প্রোটন সংখ্যা নির্ধারণ করে দিয়ে থাকে? কারণ প্রোটন সংখ্যা চেঞ্জ হয়ে গেলে ওই মৌলটা টোটালি চেঞ্জ হয়ে যায়, ওই মৌলটা টোটালি চেঞ্জ হয়ে যায়। যেমন তুমি তোমার বলতে পারো যে ভাইয়া তোমার নামটাই হচ্ছে তোমার আইডেন্টিটি, নো নেভার। আইডেন্টিটি হচ্ছে সেই জিনিসটা যে জিনিসটা তোমার ইউনিকনেস, যেমন তোমার চোখের আইরিশ, ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে তোমার আইডেন্টিটি। ঠিক সিমিলার ওয়েতে কোন একটা মৌলের আইডেন্টিটি হয় থাকে, ওই মৌলের কি হয় থাকে ভাই অস্তিত্ব নির্ধারণ করে দিয়ে থাকে ওই মৌলের প্রোটন সংখ্যা। এই কারণে আমরা এখান থেকে বলতেছি যে আইসোটোপ হচ্ছে একই মৌলের, যদি কি হয় থাকে একই, যদি সবগুলো মৌলের কি হয় থাকে প্রোটন সংখ্যা একই হয় থাকে, তখন সেটাকে আমরা বলবো কি ভাইয়া আইসোটোপ। তাহলে এখান থেকে দেখো এটার প্রোটন সংখ্যা হচ্ছে 14, এটার প্রোটন সংখ্যা 15, এটার প্রোটন সংখ্যা হচ্ছে 16। সো 15 14 15 16 এদের প্রোটন সংখ্যা কি একই, মানে 14 14 14 সবগুলারে, 15 15 15 সবগুলারে, নো নেভার। সো এই কারণে আমরা এটা আইসোটোপ বলতে পারবো না। এবং আইসোটোপের সংখ্যা হয় থেকে 1300 মতো, আইসোটোপের সংখ্যা হয় থেকে 1300 মতো। এবং এইখানের মধ্যে সোডিয়াম হচ্ছে একটা, যেটার আইসোটোপ কি হয় থেকে শুধুমাত্র একটা হয়ে থাকে। এখন তারপরে কোশ্চেনে দেখো ভাইয়া আমাদের বলছে আইসো বার, আইসো মানে একই, আইসো মানে একই, আইসো মানে একই, আর বার যে আছে ওই যে ড্রিঙ্ক করার জন্য মানুষ যেন বারে যায় না, যে ভাই হালকা একটু ড্রিঙ্ক করে আসি, সেই বার, অর্থাৎ যখন তারা বারে যায়, বারে গেলে কি হয় থাকে যখন বারে ড্রিঙ্ক করে থাকে তখন তাদের মাথাটা কি হয় থাকে ভারী হয়ে যায়। মাথা যদি ভারী হয় তার মানে ঘটনা কি দাঁড়ায়, তার মানে তার মাথাটা ব্যায়াম হয়ে যায়। আর ব্যায়াম হয়ে যাওয়া মানে কি ভাই, ব্যায়াম হয়ে যাওয়া মানে তাদের কি হবে বার, অর্থাৎ ভর সংখ্যা, অর্থাৎ বারে বা মাথায় কি থাকে এই যে এটা হচ্ছে তার ভর সংখ্যা, এটা হচ্ছে ভর সংখ্যা, এটা হচ্ছে ভর সংখ্যা, অর্থাৎ তাদের ভর সংখ্যা একই ভর সংখ্যা যদি থাকে কোনো মৌলের, তখন সেটাকে বলবো আমরা কি ভাইয়া আইসো বার বলবো। কি বলবো? আইসো বার বলবো। যেমন এখান থেকে যদি আমি বলি একটুখানি তোমাদেরকে যে ভাইয়া সোডিয়াম বললাম, সোডিয়াম হচ্ছে 11, এবং এখান থেকে বললাম 24, অ্যান্ড দেন এখান থেকে ম্যাগনেসিয়াম যেটা বললাম 12, এখান থেকে বললাম 24, অর্থাৎ এটার ভর সংখ্যা এটার ভর সংখ্যা সমান, তখন আমরা বলতে পারবো এটা কি হচ্ছে আইসো বার। তারপরে আসেন এখান থেকে আমরা দেখবো আইসো, আইসো মানে হচ্ছে কি একই, আইসো মানে একই, আর এখানে টোন ন থেকে হচ্ছে মাথায় রাখবো নিউট্রন, নিউট্রন, অর্থাৎ নিউট্রন সংখ্যা যদি কি হয় থাকে ভাইয়া একই হয় থাকে তখন সেটাকে বলবো আইসোটোন, আইসোটোন। এখন আমার নিউট্রন সংখ্যা কি জিনিস ভাই, আমরা জানি যে কি হয় থাকে ভর সংখ্যা যে রয়েছে, ভর সংখ্যা আমাদের গঠিত হয় কি দ্বারা, ভর সংখ্যা ইকুয়াল বলবো প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। এখন নিউট্রন সংখ্যা কি হয় পাবো, নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা আমরা কিভাবে পাবো, নিউট্রন সংখ্যা যে ভাইয়া ভর সংখ্যা, ভর সংখ্যা মাইনাস কি করবো, ভর সংখ্যা মাইনাস কি করবো প্রোটন সংখ্যা, ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা যদি করি তাহলে আমরা কি পাবো নিউট্রন সংখ্যা পাবো। এখন এই নিউট্রন সংখ্যা যদি সমান সমান হয় তাহলে আমরা বলবো কি একই, নিউট্রন সংখ্যা যদি হয় তাহলে সেটাকে বলবো আমরা আইসোটোন। ধরো এইখানের মধ্যে কি আছে যে সিলিকনের ক্ষেত্রে যদি আমরা এক্সপ্লোর করি যে 30 মাইনাস কি হবে ভাই 14, 30 মাইনাস 14 করে হচ্ছে 16, এন্ড দেন আবার যদি এটার ক্ষেত্রে ফসফরাসের ক্ষেত্রে করি যে ভাই 31 মাইনাস হচ্ছে 15, তার মানে এখানে আসছে 16, এন্ড দেন এখানে 32 মাইনাস যদি 16 করি সেখানেও আসছে কত ভাই 16, অর্থাৎ এদের সবগুলোর ক্ষেত্রে দেখতেছি নিউট্রন সংখ্যা 16 16 16 সমান আছে। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, এইখানের মধ্যে এই তিনটা মৌলের ক্ষেত্রে আমরা কি দেখতে পারবো আইসোটোন দেখতে পারবো, কি দেখতে পারবো আইসোটোন দেখতে পারবো, অর্থাৎ এদের নিউট্রন সংখ্যা কি হয় থাকে সমান হয়ে থাকে, যার কারণে এটার আনসার কি হবে আইসোটোন হবে। এখন তোমার মনে কোশ্চেন জাগতে পারে ভাই আইসোমার কি, আইসো হচ্ছে একই, যেখানে প্রোটন সংখ্যা একই, ভর সংখ্যা একই, কিন্তু এদের আণবিক গঠন যে আছে এই আণবিক গঠনটা ভিন্ন যদি হয়ে যায় তখন সেটাকে আমরা বলবো কি খালি চোখে যেটা দেখা যায় না সেটা হচ্ছে আইসোমার বলবো। বুঝতে পারছেন সবাই, সবাই ক্লিয়ারলি বুঝতে পারছে কিনা ভাইকে একটুখানি বলো তো যে ভাইয়া দেখো প্রসেস ইজি হবে তখনই তোমার কাছে যদি তুমি রাইট ট্র্যাকে থাকো, যদি তুমি রাইট ট্র্যাকে থাকো তাহলে তোমার কাছে কিন্তু প্রসেসটা ইজি মনে হবে, আর যদি তুমি ইজি ট্র্যাকে বা রাইট ট্র্যাকে না থাকো তাহলে তোমার কাছে কিন্তু প্রসেস যদি জানা না থাকে তোমার কাছে কিন্তু সেটা ইজি মনে হবে না। চলেন নেক্সটে আমরা মুভ করবো। এই যে ভাইয়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই কোশ্চেনটা যেভাবে এসেছিল, সো এটা একটু আনসার দেন তো ভাইয়া। এটা কিন্তু ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এট এ টাইম দুইবার চলে আসছিল। ওকে, সো দেখো আইসোটোনের উদাহরণ কোনটি, আইসোটোনের কনসেপ্ট আমি তোমাদেরকে পড়ায় ফেলছি, আইসোটোনের কনসেপ্ট আমি ইতিমধ্যে তোমাদেরকে পড়ায় ফেলছি। সো আইসোটোনের কনসেপ্ট যেহেতু ইতিমধ্যে আমি তোমাদেরকে পড়ায় ফেলছি, সো এই কোশ্চেনটার আনসার দেন দেখি, এই কোশ্চেনটার আনসার দেন দেখি।
এইটা সবার কাছ থেকে এখন আমি আনসার এক্সপেক্ট করতেছি, কারণ ভাই আমি তোমাদেরকে ইতিমধ্যে এই জিনিসটা কমপ্লিট করে দিয়েছি। সো দেখো তুমি যেহেতু ইতিমধ্যে বোর্ড পরীক্ষা কিভাবে কোশ্চেনটা আসে এবং ওখান থেকে কিভাবে মডিফিকেশন করে তোমার এখান থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসে, এই বিষয়টা এখন তুমি আনসার করতে পারবা। আইসোমারটা একটু বুঝছি, আচ্ছা বুঝছি। আচ্ছা, আইসোমারটা হচ্ছে ভাই প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা একই, কিন্তু ওই যে প্রোটন সংখ্যা মানে কি পারমাণবিক সংখ্যা, আর ভর সংখ্যা মানে কি প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা, যাদের যোগফল অর্থাৎ প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল হচ্ছে ভর সংখ্যা, অর্থাৎ এদের প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা একই রকম, মৌল একই রকম, কিন্তু এদের আণবিক গঠনটা ভিন্ন হয়। যেমন ব্রোমিন ব্রোমিন যদি আমি বলি, অথবা আমি তোমাদেরকে বললাম যে ভাইয়া সোডিয়াম 11, এখান থেকে বলছি ভাই 23, এখান থেকে আমি আর একটা সোডিয়াম নিলাম যেটা হচ্ছে 11 23, বা সোডিয়াম না নিলে আমি এখান থেকে হচ্ছে ম্যাগনেসিয়াম নিই, আমি ম্যাগনেসিয়াম নিয়ে দেখাই তোমাকে, তাহলে হচ্ছে তোমার জন্য বিষয়টা ক্লিয়ার হবে। অথবা তুমি অক্সিজেন দিয়ে দেখতে পারো, অক্সিজেন হচ্ছে 8 16, অক্সিজেন 8, আবার আমি বললাম 16, এই যে এটা অক্সিজেন আর এটা অক্সিজেন পরস্পরের আইসোমার বলা হবে। কেন আইসোমার? কারণ কি হয় থেকে এদের প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা সমান, কিন্তু এখান থেকে যে বিষয়টা আমরা লক্ষ্য করবো এদের আণবিক গঠন ভিন্ন দেখা যাবে, তখন আমরা সেটাকে বলবো কি ভাইয়া আইসোমার বলবো। ওকে, সো আইসোটোনের উদাহরণ কোনটি, এটা একটু সবাই আনসার দেন দেখি, যে ভাই এখান থেকে নিউট্রন সংখ্যা আমাদের যেটা সমান হবে সেটাই আমি বলতে পারবো আনসার। দেখো এখান থেকে যদি আমরা 15 আর 16 মধ্যে ডিফারেন্স দেখি তাহলে কত আসে, 15 16 সরি 31 থেকে 15 গেলে হচ্ছে 16, আর এখানে 16 থেকে 16, সো এখান থেকে 16 16 আসছে। সো এইটা হচ্ছে আমাদের কি হবে আনসার, এটা হবে আমাদের আনসার। এবং এইখানে কেন হবে না এটা, কারণ ভাই এখান থেকে আমি যদি লক্ষ্য করি তাহলে লক্ষ্য করলে দেখতে পারবো আমি যে ভাই 13 7 7 7 14, অর্থাৎ হচ্ছে কি 3 3 6 হয় থেকে আমাদের ডিফারেন্স, আর এখান থেকে কত হয় থেকে যে 6 7 হয় থেকে, অর্থাৎ 6 আর 7 হচ্ছে। সো এই দুটো একই না, যার কারণে এটা আনসার হবে না। তারপরে এখান থেকে আমি যদি ডিফারেন্স দেখি তাহলে 20, এখান থেকে ডিফারেন্স দেখি তাহলে হচ্ছে 21, সো এটা আমাদের আনসার হবে না। ঠিক একইভাবে যদি দেখি এখান থেকে হচ্ছে আমাদের দেখতে পারবো 22, এদের ক্ষেত্রে ডিফারেন্স দেখতে পারবো 20, সো এই কারণে এটাও আনসার হবে না। বুঝতে পারছেন আমার কথা? ভাই তোমাকে টু দা ওয়েতে যাইতে হবে, টু দা ওয়েতে জাস্ট ক্র্যাক করো, দেখো তুমি খুব সহজে সবকিছু আনসার করতে পারবো। চলো নেক্সট প্রশ্নে দেখবো যে ভাই দেখো এখান থেকে নেক্সট প্রশ্নে কি বলেছে, এবং রাজশাহী বোর্ড এবং সিলেট বোর্ড এট এ টাইম দুইটা জায়গায় কিন্তু তোমাদের চলে আসছে, খুব বেশি দিন আগে না, জাস্ট কয়েকদিন আগেই চলে আসছে কিন্তু এই কোশ্চেনটা। এবং এই কোশ্চেনটা কি বলে একটুখানি লক্ষ্য করো, এই কোশ্চেনটা কি বলে একটুখানি লক্ষ্য করো, এই কোশ্চেনটা আসলে কি বলে একটুখানি লক্ষ্য করো। বলছে পরমাণু তৃতীয় কক্ষপথের, কোন কক্ষপথ বলেছে? তৃতীয় কক্ষপথ বলেছে। তৃতীয় কক্ষপথের একটি ইলেকট্রনের জন্য কয়টা ইলেকট্রন? একটা মাত্র ইলেকট্রন নিচে, একটা ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের মান। তোমরা জানো যে ভাইয়া বোর পরমাণুর মডেল যে আছে, এই বোর পরমাণুর মডেলের মধ্যে একটা কনসেপ্ট দিয়েছিল, সেটা হচ্ছে স্বীকার্য দিয়েছিল, সেটা হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত, কৌণিক ভরবেগ সম্পর্কিত। আমাদেরকে স্বীকার্যগুলো দিয়েছিলেন কে? বোর পরমাণুর মডেলে বোর স্যার দিয়েছিলেন। সো বোর স্যারের মধ্যে যে কনসেপ্টটা দিয়েছিলেন সেটা হচ্ছে কৌণিক ভরবেগ সংক্রান্ত তিনি একটা হচ্ছে কনসেপ্ট দিয়েছিলেন, এবং কৌণিক ভরবেগ সম্পর্ক যে কনসেপ্টটা দিয়েছিলেন সেটা তিনি বলেছিলেন এরকম যে কোনো মৌলের ইলেকট্রনের কৌণিক কম্পাঙ্ক হয় থেকে কৌণিক ভরবেগ হয় থেকে mvr ইকুয়াল হচ্ছে ns বাই টুয়াইস পাই, ns বাই টুয়াইস পাই হয়, অর্থাৎ ns বাই টুয়াইস পাই মানে কি, এইখানের মধ্যে m হচ্ছে ইলেকট্রনের ভর, m হচ্ছে ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর কত হয় থেকে ইলেকট্রন মাস অফ ইলেকট্রন সেটা হয় থেকে 9.1 × 10 ইনভার্স 31 এত কেজি হয় থেকে, এবং এই v হচ্ছে ইলেকট্রনের ভর, বেগ, আর এইটা হচ্ছে ব্যাসার্ধ, কি হবে ইলেকট্রনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ রয়েছে ব্যাসার্ধ হয় থেকে, আর এর হচ্ছে কক্ষপথ সংখ্যা, আর এই হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, যেটা ইতিমধ্যে আমরা পড়ে ফেলেছি, প্লাঙ্কের ধ্রুবক। সো এখন কথা হচ্ছে যে ভাইয়া এইখানের মধ্যে তৃতীয় কক্ষপথ মানে n এর মান কত বলছে? 3 বলে দিয়েছে। সো তৃতীয় কক্ষপথের একটি ইলেকট্রনের সমীকরণ কোনটা হবে? অর্থাৎ n এর মান তুমি বসায় দিলে এখান থেকে খেল খতম। কেমনে ভাই? এই যে ভাই দেখো mvr ইকুয়াল n এর মান হচ্ছে 3 h বাই টুয়াইস পাই, এই যে এইটা হবে আমাদের কি ভাইয়া এখান থেকে সমীকরণ। আর mvr h বাই টুয়াইস পাই হবে, h বাই টুয়াইস পাই হবে না, h বাই পাই হবে 3h বাই টুয়াইস পাই, 3h বাই এই দেখো শুভঙ্কর ফাঁকে 3h 2 কিন্তু এখানে দেয়া নাই, সো এই অপশনটা হলো না, এই অপশন হলো না, এই অপশন হলো না, তাহলে কাঙ্ক্ষিত অপশন কি হবে? এই যে ভাই এইটা হয় যাবে। কেন? ওই যে 3 এর মান হচ্ছে 3, আর এখানে হচ্ছে h আর হচ্ছে টুয়াইস পাই। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট যে ভাইয়া দেখো আমরা খুব সহজেই এই কোশ্চেনটা কিন্তু ক্র্যাক করে ফেললাম। কৌণিক ভরবেগ থেকে আসা কিভাবে কোশ্চেন আমরা খুব সহজে ক্র্যাক করতে পারি। ওকে, এটাকে অথবা এভাবেও প্রকাশ করা যায় যে L ইকুয়াল এই যে L ইকুয়াল mvr কৌণিক কম্পাঙ্ক বলা থেকে L ইকুয়াল mvr ইকুয়াল ns বাই টুয়াইস পাই দিয়েও প্রকাশ করা
ওকে, সো এখন আমরা হচ্ছে বোর্ড পরীক্ষায় আসা যেহেতু কোশ্চেনটা সলভ করে ফেলেছি, এখন দায়িত্ব তোমাদের সেটা হচ্ছে কি করবা ভাইয়া, তোমরা সুন্দর মতো বিশ্ববিদ্যালয়ে আসা কোশ্চেনটা সলভ করো। দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় 24-25 সেশনে আসছে এই কোশ্চেনটা, এবং এই টাইপের কোশ্চেন কতবার যে কত বিশ্ববিদ্যালয়ে যে আসছে তুমি কল্পনাও করতে পারবা না। সো ভাইয়া এই কোশ্চেনটার আনসার দেন দেখি, 4 নাম্বার এই কোশ্চেনটার আনসার দেন দেখি, যে ভাই এটার আনসার কি হবে, যে বোর পরমাণু মডেল অনুযায়ী পঞ্চম শক্তি স্তর বলছে, অর্থাৎ এন এর মান কত, এন এর মান হচ্ছে 5। পঞ্চম শক্তি স্তরে একটি ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগ কোনটি হবে, এটা একটু আনসার আমি এখন তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করতেই পারি। সো একটু আনসার দিয়ে দাও সবাই একটু এই কোশ্চেনটার আনসার দিয়ে দাও, যে ভাই এটার আমাদের আনসারটা কি হবে। সবাই একটু আনসারটা দিয়ে দেন, যে ভাই এই কোশ্চেনের আনসার আমাদের কি হবে। দেখো খুব সহজেই কিন্তু আমরা হচ্ছে এখান থেকে সবগুলো কোশ্চেনে হচ্ছে ক্র্যাক করতে পারতেছি। সো একটু ভাইকে বলেন যে ভাই এই কোশ্চেনের আনসার কি হবে। সবাই একটু আনসার দেন। সবাই একটু আনসার দেন, এই কোশ্চেনটার আনসার দেন। এন এর মান কিন্তু আমি বলে দিয়েছি, এন এর মান যেহেতু বলে দিয়েছি, সো এখন আনসার করা তোমাদের জন্য সব থেকে ইজি। সো আনসার করেন দ্রুত, এবং সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, এবং সবাই সবার ফ্রেন্ডদেরকে একটুখানি মেনশন করে জানিয়ে দেন যে আমাদের কিন্তু প্রি অ্যাডমিশনের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। সো সবাই মিলে আমরা একসাথে হচ্ছে ক্লাস করতে চাই। ওকে, সো একটু সবাই সবার ফ্রেন্ডদেরকে একটুখানি মেনশন করে জানিয়ে দেন, এবং সবাই ক্লাসটা শেয়ার করে সবার টাইমলাইনে রেখে দেন যে ভাইয়া তোমার যাত্রা কিন্তু শুরু হয়েছিল আজকে থেকেই, তোমার রসায়নের যাত্রা কিন্তু আজকে থেকেই তোমার হচ্ছে এডমিশনের যাত্রা কিন্তু শুরু হয়ে গেছে। সো সবাই একটু এই ক্লাসটা একটুখানি নিজের টাইমলাইনে হচ্ছে শেয়ার করে রেখে দেন। ওকে, সো এই তো ইতিমধ্যে অনেকে আনসার দিয়ে ফেলেছ যে ভাইয়া ঘ নাম্বার হবে কেন, এই যে ভাইয়া দেখো আমরা জানি কৌণিক ভরবেগ হচ্ছে কি mvr ইকুয়াল NH বাই কি জানি ভাইয়া টুয়াইস পাই। সো এর মান কত আমাদের, এই যে ভাই এর মান হচ্ছে 5, এর মান যেহেতু 5, সো 5 বসায় ফেললাম ইনটু হচ্ছে h বাই টুয়াইস পাই। সো দেখো এই যে এখান থেকে দেখো আমার এরকম আছে, এই যে ভাই 25 দিছে, শুভঙ্করের ফাঁকির মধ্যে পা দেয়া যাবে না, n স্কয়ার কিন্তু না, h বাই টুয়াইস পাই এটাও আমাদের হবে না। এই যে 5h এর মান 5, এই যে 2 এখানে কিন্তু দেয়া নাই, সো এই অপশনটা আমাদের হবে না। এই যে ভাই কি করছে, এই 5টাকে বাই করে দিয়েছে, কি করছে 5টাকে 2 দ্বারা বাই করছে। 5টাকে যদি 2 দ্বারা বাই করি আমি কত পাবো, 5টাকে যদি 2 দ্বারা বাই করি তাহলে 2.5 আর আড়াই আসতেছে h বাই পাই পাবো। সো এই যে ভাই ঘ নাম্বার হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার, যে 2.5h বাই কি হবে 2.5h বাই পাই হয়ে যাবে। ওকে, দেখো ভাইয়া তোমার সিস্টেমেটিক ওয়েতে হচ্ছে আগাতে হবে। ওয়ালাইকুম আসসালাম, এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ ভালো, কি অবস্থা কেমন আছো। ওকে, সো চলেন আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে মুভ করবো। নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে, 5 নাম্বার কোশ্চেনটা দেখেন। 5 নাম্বার কোশ্চেন কি বলছে, যে ভাই বোর পরমাণু মডেলে কোন মৌল বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারে। অর্থাৎ বোর পরমাণু মডেল যে কাজটা করেছিল আমি আগে একটুখানি বলে নেই, বোর পরমাণু মডেল আমাদের শক্তি স্তরের কক্ষপথ সম্পর্কে আইডিয়া দিয়েছিল, এবং ত্রিমাত্রিক গঠন সম্পর্কিত আমাদের আইডিয়া কিন্তু দিতে পারে নাই বোর পরমাণু মডেল। এবং বোর পরমাণু মডেলে ইলেকট্রন যখন নির্দিষ্ট একটা কক্ষপথে অবস্থান করবে তখন শক্তি শোষণ বা বিকিরণ কোনো কিছু ঘটবে না, এ বিষয়ে আইডিয়া দিয়েছিল, এবং বর্ণালী সম্পর্কিত আইডিয়া দিয়েছিল। কিন্তু এই বর্ণালী সম্পর্কিত আইডিয়া দিয়েছিল শুধুমাত্র একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারত। অর্থাৎ একটা ইলেকট্রন বিশিষ্ট কোনো পরমাণু বা আয়নের বর্ণালী ব্যাখ্যা প্রদানে সক্ষম ছিল কি ভাইয়া, বোর পরমাণু মডেল। অর্থাৎ কোন একটা পরমাণু বা আয়নের ক্ষেত্রে শুধুমাত্র একটা ইলেকট্রন বিদ্যমান রয়েছে, এরকম পরমাণু বা আয়নের কি করতে পারবো আমরা ভাইয়া, ইলেকট্রন ব্যাখ্যা অর্থাৎ মৌলের বর্ণালী ব্যাখ্যা করতে পারবো। যেহেতু আমাকে বলেছে নিচের বোর পরমাণু মডেল কোন মৌল বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে সক্ষম, অর্থাৎ একটা মাত্র ইলেকট্রন বা পরমাণু আছে, ইলেকট্রন আছে, এটার ক্ষেত্রে আমরা দেখবো। যেমন ধরো এইখানের মধ্যে আমরা জানি হাইড্রোজেনের পর কি হয় থাকে ভাইয়া, হিলিয়াম হয় থাকে। অর্থাৎ কোনো পরমাণুতে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা দুটাই কি হয় থাকে, সমান হয় থাকে। সো এটার প্রোটন সংখ্যা যদি 2 হয় থাকে, অর্থাৎ এটার ক্ষেত্রে প্রোটন সংখ্যা হচ্ছে 2, ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত ভাইয়া, এখানে 2 হবে, এবং এখানে ভর সংখ্যা হবে কত, ভর সংখ্যা আমরা জানি কি হয় থাকে 4 হয় থাকে, হিলিয়ামের ভর সংখ্যা কত হয় থাকে 4 হয় থাকে। এখন এইখানের মধ্যে তোমার মনে হইতে পারে হাইড্রোজেন আছে ভাই, সাথে কি আছে, হাইড্রোজেনের সাথে মাইনাস এখানে দেয়া ছিল ভাই, একটা মাইনাস আয়ন দেয়া ছিল। সো আমরা জানি এখানে ইলেকট্রন হচ্ছে কয়টা, 2টা। সো আমাদের লাগবে কয়টা, একটা ইলেকট্রন থাকলে সেটাকে ব্যাখ্যা করতে পারে বর্ণালী, আদারওয়াইজ পারে না, যার কারণে এই অপশনটা হবে না।
তারপরে দেখেন হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা জানি প্রোটন সংখ্যা কত 1, কিন্তু এখান থেকে ঋণাত্মক আয়ন কোনো একটা পরমাণু বা মৌলের ক্ষেত্রে যদি ঋণাত্মক চার্জে চালিত হয় তার মানে সেই ইলেকট্রন কি করেছে গ্রহণ করেছে। অর্থাৎ এখানে প্রোটন ছিল একটা, ইলেকট্রন থাকার কথা ছিল কয়টা একটা, কিন্তু ঋণাত্মক চার্জ আছে যার কারণে সেই ইলেকট্রন কি করেছে গ্রহণ করেছে আরো একটা, মানে টোটালি তার বর্তমানে ইলেকট্রন কয়টা দুইটা, কারণ নিজের ছিল আগের একটা, সে গ্রহণ করেছে আরেকটা, মাইনাস চার্জ দিয়ে আরেকটা গ্রহণ করেছে, দ্যাটস হোয়াই তার টোটাল ইলেকট্রন হচ্ছে কয়টা ভাইয়া দুইটা। তারপরে দেখেন প্রোটন যেটা আছে এখানে প্রোটন হচ্ছে কি প্রোটন সংখ্যা, হাইড্রোজেন আয়ন এর ক্ষেত্রে প্রোটন সংখ্যা কত 1, কিন্তু ইলেকট্রন সংখ্যা কত, যেহেতু আমি জানি কোন পরমাণুর ক্ষেত্রে যদি কি থাকে পজিটিভ চার্জ থাকে তাহলে ওই পরমাণুতে ইলেকট্রন কি করে থাকে ত্যাগ করে থাকে, অর্থাৎ অন্যকে দান করে দিয়ে থাকে। যেহেতু অন্যকে দান করে দিয়েছে হাইড্রোজেনের ইলেকট্রন নিজের থাকে একটা, কিন্তু সেটা কি করেছে ইলেকট্রন দান করে দিয়েছে, তার মানে তার কাছে আছে কতটা লাড্ডু সোনা আছে, অর্থাৎ শূন্যটা। সো এটার ক্ষেত্রেও আমরা বলতে পারতেছি না এটাও আমাদের আনসার হবে, এবং এখানে ইলেকট্রন দেখতেছি দুইটা, সো এটাও আমাদের আনসার হচ্ছে না। সো কারেক্ট বা পারফেক্ট আনসার হচ্ছে কি ঘ নাম্বার। কেন ভাইয়া, ওই যে দেখো হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম, কি জানি হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম, অর্থাৎ লিথিয়াম যে আছে তারপরে জানি বেরিলিয়াম, অর্থাৎ বেরিলিয়ামের ক্ষেত্রে প্রোটন সংখ্যা কত হয় থেকে, বেরিলিয়ামের ক্ষেত্রে প্রোটন সংখ্যা হয় থেকে 4। আমরা জানি কোন পরমাণুর ক্ষেত্রে পজিটিভ চার্জ, যেহেতু এখানে পজিটিভ 3+ আছে তার মানে তার প্রোটন সংখ্যা হচ্ছে 4টা, তার ইলেকট্রন সংখ্যা ছিল কয়টা 4টা ছিল, কিন্তু সে কি করেছে 3+, অর্থাৎ 3টা মানুষকে দান করে দিয়েছে, 3টা যদি 4টা থেকে যদি 3টা দান করে দিয়ে থাকে তার ইলেকট্রন আছে কয়টা শুধুমাত্র অনলি 1 একটা, আর একটা যদি থাকে তাহলে বোর পরমাণু মডেল অনুযায়ী সে কি করবে তার বর্ণালী ব্যাখ্যা করতে সক্ষম হবে, আর সক্ষম মানেই সে আমাদের কি হবে কাঙ্ক্ষিত আনসার হবে। সো দেখো বোর্ড পরীক্ষায় কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করে ফেললাম এবং কত সহজেই আমরা সলভ করে ফেললাম, এবং প্রত্যেকটা অপশনকে অ্যানালাইসিস করে আমরা হচ্ছে এখান থেকে সলভ করে ফেলেছি। সো এভাবেই তোমাদেরকে অ্যাপ্রোচ করা উচিত। তাহলে দেখো ভাই বোর্ড পরীক্ষার কোশ্চেন যেহেতু তুমি পেরে গেছো, এখন দেখো তুমি অ্যাডমিশন টেস্টের কোশ্চেন পেরে যাবা। এই যে ভাই 6 নাম্বার কোশ্চেন, যে 5 নাম্বার যে কোশ্চেনটা আছে এইখানের মধ্যে দেখো, যেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 15-16 সেশনে চলে আসছিল যে ভাইয়া বোর এর অর্থাৎ বোর এর পরমাণু মডেল কোনটির জন্য প্রযোজ্য হবে, অর্থাৎ বোর পরমাণু মডেল কোনটির জন্য প্রযোজ্য হবে, অর্থাৎ এখানে পরমাণু দেওয়া আছে অর্থাৎ আয়ন দেয়া আছে। সো এখান থেকে আমরা কিভাবে এখান থেকে এইগুলো বিষয় অ্যাপ্রোচ করব, সো একটু আমি এখন তোমাদের কাছ থেকে জানতে যাচ্ছি যে ভাই এখান থেকে আনসার আসলে কোনটার বর্ণালী ব্যাখ্যা, অর্থাৎ এখানে কিন্তু হিডেন ভাবে আমাদেরকে বলে দিয়েছে কোনটির জন্য প্রযোজ্য, মানে কি বর্ণালী ব্যাখ্যা করতে পারে সেটার জন্য প্রযোজ্য এই কথাটা বলে দিয়েছে। সো ভাইরা এটা একটু আনসার দেন দেখি, এটা একটু আনসার দেন দেখি, এটা একটু আনসার দেন, এটা একটু আনসার দেন। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবা, এবং শেয়ার করে দিয়ে আমাদের আই এডুকেশন পেজে নক দিলেই হচ্ছে আপনারা এখান থেকে হচ্ছে পিডিএফ পেয়ে যাবেন। ওকে, আই এডুকেশন পেজে নক দিলেই হচ্ছে আপনারা পিডিএফ পেয়ে যাবেন। একটু ভাইকে বলেন যে ভাই এইটা বুঝতে পারছেন কিনা। এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ ভালো। একটু ভাইকে বলেন যে ভাইয়া এইটা সবাই বুঝতে পারছেন কিনা। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবা এবং সবার ফ্রেন্ডদেরকে একটুখানি মেনশন করে জানিয়ে দিবা, যাতে আমরা সবাই মিলে আমাদের এই প্রি অ্যাডমিশনের যাত্রাটাকে সহজ করতে পারি। একটু ভাইকে জানান যে ভাইয়া এটা সবাই বুঝতে পারছেন কিনা এবং এটার আনসার কি হবে, এটার আনসার কি হবে। দেখো আমি কিন্তু তোমাদেরকে ইতিমধ্যে বলে দিয়েছি এটার আনসার কি হবে, বলো 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 দ্রুত। একটু ভাইকে জানান যে ভাইয়া এটার আনসার কি হবে, এটার আনসার কি হবে। ভাইয়া ডিউতে সেকেন্ড টাইম দেওয়ার সম্ভাবনা খুবই 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 নগণ্য, খুবই নগণ্য। ডিউতে সেকেন্ড টাইম দেওয়ার সম্ভাবনা খুবই নগণ্য, বুঝতে পারছেন। ওকে ওকে ওকে, সো এটার আনসার দিয়ে দেন, এটার আনসার দিয়ে দেন পোলাপান। এটার আনসার কি পারতেছেন না, তাহলে তো হতাশ করে দিবেন ভাইয়াকে। ভাইয়া যে এত সুন্দর করে তোমাদেরকে বোঝাই দিলাম যে ভাইয়া এটা থেকে কিভাবে অ্যাপ্রোচ করতে হয়। সো চলেন একটু দেখি আমরা হাইড্রোজেন আয়ন, যেটা ইতিমধ্যে আমরা দেখে ফেলেছিলাম যে হাইড্রোজেন আয়নটা কি হয় দিকে ভাইয়া, যেটার ক্ষেত্রে প্রোটন সংখ্যা কি হয় দিকে, প্রোটন হয় দিকে একটা, ইলেকট্রন একটা যেটা ছিল সেটাও দান করে দিয়েছে। সো এটা অপশন আমাদের হবে না। তারপরে হিলিয়াম প্লাস, এই যে ভাইয়া প্রোটন সংখ্যা কতটা ভাইয়া দুইটা, এবং ইলেকট্রন সংখ্যা কতটা হবে, যেহেতু এখানে প্রোটনের ক্ষেত্রে থাকে একটা এবং ইলেকট্রন থাকে কয়টা ভাইয়া দুইটা থাকে। এখন যেহেতু একটা দান করে দিয়েছে সো আসতে শুধুমাত্র একটা, যার কারণে এইটাই হচ্ছে আমাদের কারেক্ট বা পারফেক্ট আনসার। হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম, বেরিলিয়ামের ক্ষেত্রে প্রোটন সংখ্যা আমরা কত জানি তিনটা, এখান থেকে ত্যাগ করেছে কয়টা শুধুমাত্র একটা। সো এখানে ইলেকট্রন আছে দুইটা, যার কারণে দুইটা থাকলে আমাদের সেটা ব্যাখ্যা করতে সক্ষম হবে না। এন্ড দেন ঠিক একইভাবে লিথিয়ামের ক্ষেত্রে প্রোটন সংখ্যা কত হয় থেকে 3 হয়ে থাকে, ইলেকট্রন সংখ্যা কত হবে, যেহেতু এখানে পজিটিভ চার্জ একটা দান করেছে সো এখানে থাকবে আর দুইটা। সো দুইটা থাকলে সেটা হচ্ছে আমাদের কি করতে পারবে না, ব্যাখ্যা করতে সক্ষম হবে না। এই তো জোস জোস জোস, এই তো তাজকিরাতুন জান্নাত আনসার দিয়ে দিয়েছে যে ভাইয়া এটার বি নাম্বারটা হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার।
দিচ্ছি। ওকে ভাইয়া, ওকে 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 ওকে, জোস জোস জোস। চলে নেক্সট কোশ্চেন 3 নাম্বার। আমরা ইতিমধ্যে হচ্ছে এখন আসতেছি আমরা হচ্ছে আমাদের 6 নাম্বার কোশ্চেন। 6 নাম্বার কোশ্চেন দেখেন কি বলেছে ভাইয়া, এইটা হচ্ছে কোয়ান্টাম যে আছে সংখ্যা, এই কোয়ান্টাম সংখ্যার উপর বেসমেন্ট করা হচ্ছে আমাদের এই কোশ্চেনটা দেওয়া আছে। এখন কোয়ান্টাম সংখ্যার উপর বেসমেন্ট করে যখন কোশ্চেনটা দিয়ে দিয়েছে, সো একটুখানি চলেন আমরা দেখি যে কোয়ান্টাম সংখ্যাটা কি জিনিস। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কোন একটা পরমাণুর কোন একটা ইলেকট্রন কোন শক্তি স্তরে আছে, শক্তি স্তরটা বৃত্তাকার নাকি উপবৃত্তাকার, চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের ওরিয়েন্টেশন ঘড়ির কাঁটার দিকে নাকি বিপরীত দিকে তা জানার জন্য কতগুলো সংখ্যার অবতারণা করা হয়, তাকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ কোন একটা পরমাণুর কোন একটা ইলেকট্রন কোন শক্তি স্তরে আছে, শক্তি স্তরটা বৃত্তাকার নাকি উপবৃত্তাকার, চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের ওরিয়েন্টেশন ঘড়ির কাঁটার দিকে নাকি বিপরীত দিকে তা জানার জন্য কতগুলো সংখ্যার অবতারণা করা হয়। অর্থাৎ কোন কোন সংখ্যাগুলোর অবতারণা করা হয় সেটা তোমরা জানো। সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটাকে n দ্বারা প্রকাশ করা হয়, সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটাকে l দ্বারা প্রকাশ করা হয়, আর চৌম্বক কোয়ান্টাম সংখ্যা যেটাকে m দ্বারা প্রকাশ করা হয়, এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম সংখ্যা যেটাকে ms অথবা s দ্বারা প্রকাশ করা হয় থাকে। এখন এই প্রধান কোয়ান্টাম সংখ্যা কি হয় থাকে ভাইয়া, আকার নির্দেশ করে দিয়ে থাকে, অর্থাৎ অরবিটালের আকার, এটা কি হয়ে থাকে আকৃতি নির্দেশ করে দিয়ে থাকে। আর এইটা হচ্ছে ঘূর্ণনের দিক নির্দেশ করে দিয়ে থাকে, ঘূর্ণন দিক নির্দেশ করে দিয়ে থাকে। আর এইটা হচ্ছে অরবিটাল সংখ্যা নির্দেশ করে দিয়ে, অরবিটাল সংখ্যা যে রয়েছে কতগুলো অরবিটাল সংখ্যা হবে সেটা নির্দেশ করে দিয়ে থাকে। এখন আবার কথা হচ্ছে এই প্রধান কোয়ান্টাম সংখ্যা যে রয়েছে, প্রধান কোয়ান্টাম সংখ্যাগুলো কি কি হতে পারে ভাইয়া, প্রধান কোয়ান্টাম সংখ্যা হতে পারে তোমার 1 2 3, অর্থাৎ পূর্ণ সংখ্যা হবে আমাদের এরকম। আর সহকারী কোয়ান্টাম সংখ্যা অবশ্যই প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর ডিপেন্ডেন্ট, সেটা হচ্ছে শূন্য সহ কি হবে, শূন্য সহ n-1 পর্যন্ত হয় থাকে। এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কি থেকে প্লাস এল থেকে কি হয় থেকে শূন্য সহ কি হবে ভাইয়া -l পর্যন্ত, যেটা সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভর করে থাকে। এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম সংখ্যা যেটার মান হয় থেকে প্লাস মাইনাস কি হবে হাফ, এর বাইরে হওয়ার কোনো চান্স বা সুযোগ নাই। এবং এখান থেকে আমরা জানি একটা বিষয় যে ভাই এল এর মান যদি কি হয় থাকে, এল এর মান যদি শূন্য হয় থাকে তাহলে তখন সেটা s অরবিটাল, যদি এল এর মান 1 হয় থাকে তখন সেটা হয় থাকে p অরবিটাল, এল এর মান যদি কি হয় থাকে ভাইয়া 2 হয়ে থাকে তখন সেটা হয় থাকে d অরবিটাল, এবং এল এর মান যখন 3 হয়ে থাকে তখন সেটা হয় থাকে f অরবিটাল। এখন আমরা এখান থেকে দেখব যে পটাশিয়াম যে আছে, এই পটাশিয়ামের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের জন্য কোন সেটটি আমাদের সঠিক হবে। অর্থাৎ পটাশিয়াম যে আছে, এই পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, পটাশিয়াম হয় থেকে 19 নাম্বার মৌল, সো এর ইলেকট্রন বিন্যাস দেখব 1s2 2s2 2p6 3s2 3p6, 3p6 এর পর আমরা জানি 4s এর মধ্যে চলে যায় 4s1, অর্থাৎ এখানে আছে 18টা। এই যে সর্বশেষ শক্তি স্তর আছে চতুর্থ শক্তি স্তর, সো চতুর্থ শক্তি স্তর যদি হয় থাকে তাহলে n এর মান কত হবে ভাইয়া, এই যে 4s1 যেহেতু বলেছে, সো n এর মান হবে কি হতো 4, n এর মান হবে 4। এই যে ভাই একটা অপশন দেখলে হচ্ছে এই যে তোমার মাদ্রাসা বোর্ড এবং দিনাজপুর বোর্ড 22 এর আসা কোশ্চেনটা তুমি খুব সহজেই কি করতে পারবা, ট্র্যাক করতে পারবা। কেমনে, ওই যে n এর মান 4, কারণ সর্বশেষ শক্তি এই যেখানে দেওয়া আছে n এর মান 3, সেই অপশন হবে না, এই যে এখানে n এর মান 3, সেই অপশন হবে না, n এর মান 3, এই অপশন হবে না। এবং এল এর জন্য আমরা এস এর জন্য কি দেখছি, এল এর মান কত থেকে শূন্য হয় থাকে, সো এল এর মান শূন্য, তাহলে এল এর মান যদি শূন্য হয় তাহলে কি হবে, এই যে এম এর মান কি হবে এ প্লাস শূন্য থেকে -0 পর্যন্ত, অর্থাৎ এম এর মানও কি হবে শূন্য হবে, আর এস এর মান আমাদের কি হবে পজিটিভ হাফ হবে, কারণ ঘড়ির কাঁটা যদি দিকে ঘুরে তাহলে পজিটিভ হাফ, ঘড়ির কাঁটা বিপরীত দিকে নেগেটিভ হাফ। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এখান থেকে আনসার আমরা কি হচ্ছে, এই যে এল এর মান শূন্য পেয়ে গেছি, এম এর মানও শূন্য পেয়ে গেছি, এবং এস এর মান পজিটিভ হাফ পেয়ে গেছি। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো যে ভাইয়া দেখো তোমার এখান থেকে যেভাবেই তোমার কোয়ান্টাম সংখ্যা থেকে কোশ্চেন দিক না কেন, তুমি খুব সহজেই কি করতে পারবা, ক্র্যাক করতে পারবা। এবং যেভাবেই কোশ্চেন আসুক না কেন, যত নাম্বার ইলেকট্রনে বলুক না কেন, তুমি যাতে খুব সহজেই ক্র্যাক করতে পারো, এই বিষয়টাকে তোমাকে আমরা আত্মস্থ করব। এবং এখান থেকে আমি আরেকটা বিষয় বলি তোমাকে যে ভাইয়া এখান থেকে আব্বাও নীতি আছে এবং হুন্ডের নীতি আছে। আব্বাও নীতি হচ্ছে প্রথমে নিম্ন শক্তি সম্পন্ন অরবিটাল ইলেকট্রন সমূহ প্রবেশ করে ক্রমান্বয়ে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটাল ইলেকট্রন সমূহ প্রবেশ করবে, এবং হুন্ডের নীতিটা হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটাল ইলেকট্রন সমূহ এমনভাবে প্রবেশ করে যেন তারা সর্বাধিক সংখ্যায় অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে। এবং এই কথাগুলো তুমি কিছুক্ষণ পর বুঝতে পারবা। এবং আরো একটা নীতি আছে, সেটা হচ্ছে কি ভাইয়া, যে একটি পরমাণুতে যেটাকে আমরা বলে থাকি কি ভাইয়া, যেটাকে আমরা বলে থাকি একটি পরমাণুতে যে কোনো দুটো ইলেকট্রনের পাউলির বর্জন নীতি বলা হয় থাকে। একটি পরমাণুতে যে কোনো দুটো ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হবে না। অর্থাৎ এই যে এইখানের মধ্যে n এর মান হচ্ছে 4, l এর মান যদিও 0 হয়েছে, m এর মানও 0 হয়েছে, মানে কি দুটোই সেম জিনিস, বাট 4টা কোয়ান্টাম সংখ্যার মধ্যে অন্ততপক্ষে একটা কোয়ান্টাম সংখ্যার মান কি হবে, আলাদা হবে, যেটাকে পাউলির বর্জন নীতি আমরা বলে থাকি। সো চলেন আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আসা কোশ্চেনটা একটুখানি লক্ষ্য করি যে ভাই বিশ্ববিদ্যালয়ে আসা কোশ্চেনটা এই যে দেখো, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় 23-24 আসছে, এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু এই কোশ্চেনটা আবার চলে আসছে।
ভাই কেমনে চলে আসছে দেখেন, দেখছেন এই যে ভাই সেম ক্যাটাগরিতে এখানে কিন্তু এন এল এগুলো বলা নাই, এখান থেকে জাস্ট বলা আছে কোয়ান্টাম সংখ্যার সেট কোনটি। কি বলা আছে? কোয়ান্টাম সংখ্যার সেট কোনটি, অর্থাৎ সম্ভাব্য সেট কোনটি। অর্থাৎ প্রথমটা কি বলেছে? প্রথমটাই তোমার দিয়েছে এন এর মান, তারপরটা দিয়েছে হচ্ছে কি ভাইয়া তোমার, প্রথমটা দিয়েছে এন এর মান, তারপরটা কি দিয়েছে, তারপরটা দিয়েছে এল এর মান, তারপরটা দিয়েছে এম এর মান, তারপরটা দিয়েছে কিন্তু তোমার এম এস এর মান অথবা এস এর মান। সো এখান থেকে তোমাকে জাস্ট বুঝে নিতে হবে, বুঝে নিলেই ভাই এখান থেকে তুমি খুব সহজেই কি করতে পারবা, আনসার দিতে পারবা। ভাইয়া এস এর মানেরটা আবার বুঝে দেন ভাইয়া। দেখো এখান থেকে এস এর মানটা এই যে বললাম না, দেখো 4s কি বলেছি 1 বলছি না, 4s1 বলেছি না, তার মানে এখানে অরবিটালের মধ্যে কি থাকে, এস অরবিটাল একটা। সো এখানে যদি ঘড়ির কাঁটার দিকে থাকে, অর্থাৎ এখান থেকে এস যদি ঘড়ির কাঁটার দিকে, এই অরবিটাল জন্য কি হবে প্লাস হাফ হবে। আর যদি এখান থেকে এরকম উল্টো থাকতো স্পিনটা, তখন আমি বলতাম এস ইকুয়াল হবে কি ভাইয়া মাইনাস হাফ বলতাম। ওকে, এটা ফিক্সড ভ্যালু, এটা ম্যাগনেটিকের উপর অর্থাৎ চৌম্বকত্বের উপর ভিত্তি করে হচ্ছে এখান থেকে বেসিক্যালি ঘটনাগুলো হয় থাকে। ওকে, সো এস এর জন্য হচ্ছে এল এর মান 0 হয় থাকে, এটা ফিক্সড জিনিস। ওকে, সো স্ক্যান্ডিয়ামের কি বলছে 3d1 ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা সম্ভাব্য সেট কোনটি। অর্থাৎ আমাকে আর ইলেকট্রন বিন্যাস করার দরকার নাই, কারণ 3d1 বলছে। তাহলে 3d1 যেহেতু বলা আছে, এই যে কিছুক্ষণ আগে আমরা দেখলাম না ভাইয়া যে কি দেখছিলাম 4s1 দেখছিলাম, সো এটা হচ্ছে 3d1। তাহলে 3d1 এর জন্য তোমরা পারবা না, 3d1 এর জন্য পারবা না। এসএসসি 26 ব্যাচের ক্লাস কবে ভাই? এসএসসি 26 ব্যাচের তো ক্লাস চলছে এবং টেস্ট পেপারের ক্লাস আমাদের হচ্ছে আগে আর্কাইভ ক্লাসে তুমি পাবা, তারপরে হচ্ছে টেস্ট পেপার সলভ ক্লাস আমাদের শুরু হয়ে যাবে। ওকে, সো দেখো এখান থেকে হচ্ছে এন এর মান, প্রধান কোয়ান্টাম থেকে আমরা কত পাচ্ছি, এন ইকুয়াল কত ভাইয়া, এই 3d আছে তার মানে এন এর মান 3, এল এর মান ডি এর জন্য কত হয় থাকে, আমরা জানি এল এর মান যদি 0 হয়ে থাকে তখন সেটা এস অরবিটাল, এল এর মান যখন 1 হয়ে থাকে তখন সেটা পি অরবিটাল, এল এর মান যখন 2 হয়ে থাকে তখন সেটা হয়ে থাকে ডি অরবিটাল। সো এখান থেকে এল এর মান হবে 2। ওকে, 2 হয়ে যাবে। আর এই যে ডি অরবিটাল আমরা জানি 5টা উপবস্তুতে বিভক্ত হয় থাকে। সো 1 2 3 4, এই যে 5টা হয়ে গেছে, 1 2 3 4 5টা হয়ে গেছে। সো এখান থেকে এই যে এখানে ইলেকট্রনটা এইভাবে যাবে। সো এইখানের মধ্যে আমরা কি করে থাকি ভাইয়া, এখান থেকে হচ্ছে এইটাকে আমরা 0 ধরে থাকি, সংখ্যা রেখার মধ্যে -1, এটা হচ্ছে -2, এখানে +1, এখানে হচ্ছে +2 বলে থাকি। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এখান থেকে এম এর মান আমাদের কি আসবে ভাইয়া, এম এর মান -2 আসবে, এম এর মান -2 আসবে। তারপরে এখান থেকে আমরা বলবো কি ভাই, এস এর হচ্ছে পজিটিভ হাফ হবে। সো এখান থেকে আমাদের কি আসতেছে ভাইয়া, সরি 3D। আচ্ছা, এখান থেকে 3D এস যেটা আছে, এস এর ক্ষেত্রে আমাদের এখান থেকে জাস্ট মেইন প্রসেসে ধরে নিয়েছে, এখানে মেইন প্রসেসে হচ্ছে ধরে নিয়েছে, মেইন প্রসেসে ধরে নিয়েছে, জাস্ট মেইন প্রসেসে ধরে নিয়েছে। যেহেতু এখান থেকে হচ্ছে কি এল এর মান 2, অর্থাৎ এই যে এন এর মান 3, এন এর মান 3, এল এর মান হচ্ছে কত 2, অর্থাৎ এন এর মান 3, এল এর মান 2। এই যে এখান থেকে আমাদের বাকি অপশনগুলো আর হওয়ার কোনো চান্স নেই, কারণ এটা আমাদের কি বোঝাচ্ছে ভাইয়া, এটা আমাদের পি অরবিটাল বোঝাচ্ছে, এটা হচ্ছে আমাদের এস অরবিটাল বোঝাচ্ছে, এটা হচ্ছে আমাদের কি বোঝাচ্ছে, পি অরবিটাল বোঝাচ্ছে। সো প্রথম অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এখন বলতে পারো ভাই এখানে কেন 0, কারণ বিভিন্ন সময় বিভিন্ন ক্রাইটেরিয়াতে যে বিষয়টা লক্ষ্য করা যায়, এই যে এইখানের মধ্যে হচ্ছে ইলেকট্রন যে আছে 5টা উপবস্তুতে বিভক্ত যে হয় থাকে, এই 5টা উপবস্তুর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় pxy, সরি এখান থেকে d যেহেতু আছে dxy, dyz, dzx, dz স্কয়ার, x স্কয়ার, y স্কয়ার আর dz স্কয়ার, এইখানের মধ্যে হচ্ছে dxy কে অনেক সময় 0 ধরে নেওয়া হয় থাকে। এই কারণে হচ্ছে বেসিক্যালি তোমার এইটা হচ্ছে তোমার এম এর মান 0 হয়ে যাবে। ওকে, এই কারণে হচ্ছে এটা 0, এর মান 0 হয়ে যাবে। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, এটার আনসার হচ্ছে আমাদের এইটা। বুঝতে পারছেন সবাই? সো দেখো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হচ্ছে তোমার খুব সহজেই তুমি কিভাবে ক্র্যাক করতে পারবে এই বিষয়টা সম্পর্কে আশা করি তোমাদের আইডিয়া জেনারেট হয়ে গেছে। ওকে, আশা করি এই বিষয়টা তোমাদের আইডিয়া জেনারেট হয়ে গেছে। সো এটা ছিল আমাদের 7 নাম্বার কোশ্চেন, এটা ছিল আমাদের এটা হচ্ছিল আমাদের 6 নাম্বার কোশ্চেন। এই যে এখন আসলে আমাদের 7 নাম্বার কোশ্চেন, এটা ছিল আমাদের 6 নাম্বার কোশ্চেন, এটা ছিল 6 নাম্বার কোশ্চেন। সো 7 নাম্বার কোশ্চেনটা দেখেন যে ভাই 7 নাম্বার কোশ্চেনটা কিরকম আমাদের, এই যে ভাই দেখো 3D অরবিটালের পরে কোনটিতে ইলেকট্রন প্রবেশ করবে। আর ওই যে বললাম কিছুক্ষণ আগে যে ভাইয়া, এই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে ভাইয়া কি দেখেছিলাম, যে ভাইয়া আমরা বলেছিলাম তোমার আব্বনীতি। সো আব্বনীতির কনসেপ্ট অনুযায়ী হচ্ছে এখান থেকে হচ্ছে আনসার আমাদের করতে হবে, আব্বনীতির কনসেপ্ট অনুযায়ী আমাদের এখান থেকে কি করতে হবে, আনসার করতে হবে। সো একটুখানি ভাইকে বলেন যে ভাইয়া এখান থেকে আমরা কিভাবে এটা অ্যাপ্রোচ করবো, আমি একটুখানি বলে দেই তোমাদেরকে, তাহলে তোমাদের জন্য বিষয়টা ইজি হবে। কি বলেছে এখান থেকে কোশ্চেনে আমাকে, যে বলেছে 3D অরবিটালের পরে, অর্থাৎ এই যে অরবিটালটার পরে কোনটিতে ইলেকট্রন প্রবেশ করবে, কোনটিতে ইলেকট্রন প্রবেশ করবে। আমরা জানি আব্বনীতিটা কি হয়, কুমিল্লা বোর্ডে আসছে আব্বনীতি, আব্বনীতি রয়েছে। আব্বনীতি হচ্ছে প্রথমে নিম্ন শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করে, ক্রমান্বয়ে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। এখন এখানে শক্তিটাই আমি কিভাবে বের করি,
আব্বাও-নীতি অনুযায়ী শক্তিটা বের করে দিয়ে প্রধান কর্ণাঙ্ক সংখ্যা এবং সহকারী কর্ণাঙ্ক সংখ্যা দুটো যোগফলের মান করলে আমরা এখান থেকে শক্তি পাই, এবং শক্তির ক্ষেত্রে n+l এর মান যার বড় হবে, যার বড় সে বেশি শক্তিশালী, আর যে বেশি শক্তিশালী সে কি করবে ভাইয়া, সে স্যাক্রিফাইস করবে, অর্থাৎ সে স্যাক্রিফাইস করে যার কম শক্তি তাকে হচ্ছে আগে কি করবে, তাকে আগে প্রবেশ করতে দিবে। আর যদি কি হয় n+l এর মান কখনো আমাদের কি হয় সমান হয়ে যায়, সমান হয়ে গেলে কি হবে, প্রথমে যার n এর মান কম সেখানে প্রবেশ করবে, যার n এর মান প্রধান কর্ণসংখ্যার মান কম সেখানে প্রবেশ করবে, অর্থাৎ সেটা কম শক্তিশালী হবে। তাহলে এখন আসেন দেখি 3D যে রয়েছে, 3D এর ক্ষেত্রে n এর মান কত, n এর মান 3, l এর মান কত, l এর মান হচ্ছে আমাদের 2, তাহলে n+l যদি করি তাহলে সেটা আসে 5, এটা আসে 5। এখন 4p এর ক্ষেত্রে যদি আমি করি তাহলে 4p কি আসবে, n এর মান হচ্ছে 4, p এর মান হচ্ছে 1, সো এটা হচ্ছে 5। তারপর 4d এর জন্য যদি করি আমি, n এর মান হচ্ছে 4 আর d এর মান হচ্ছে আমাদের কত 2, তো অর্থাৎ 4 2 6। 5 এর জন্য যদি করি তাহলে 5 প্লাস হচ্ছে s এর জন্য 0, সো এটা হচ্ছে 5। এন্ড দেন 4s এর জন্য যদি আমি করি তাহলে 4 প্লাস হচ্ছে 0, সো এখান থেকে হচ্ছে 4। সো এখান থেকে দেখো 3d এর পরে, অর্থাৎ 3d এর পূরণ হওয়ার পর কোনটাতে ইলেকট্রন প্রবেশ করবে। সো 3D এর ক্ষেত্রে আমি পাইছি 5, সো এটাতে আগে প্রবেশ করবে, কারণ 4s এটা ছোট যেহেতু এটা আগেতে প্রবেশ করবে, সো এই অপশনটা বাদ। এখন 5s যেটা আছে, 5s এর ক্ষেত্রে দেখতেছি এখানেও 5 এখানেও 5, কিন্তু এইখানের মধ্যে n এর মান কত আছে ভাইয়া, n এর মান হচ্ছে 5, সো এটা বড় আছে এটা ছোট আছে, সো এইটাতে আগে প্রবেশ করবে, এইটাতে পরে প্রবেশ করবে। সো 3D অরবিটালের পরে কোনটাতে প্রবেশ করবে, অবভিয়াসলি হচ্ছে আমাদের 5s যেটা আছে, 5s হচ্ছে প্রবেশ করার একটা চান্স বা সম্ভাবনা আছে, 5s প্রবেশ করার চান্স বা সম্ভাবনা আছে। ঠিক সেম ওয়েতে যদি আমরা দেখি এখান থেকে যে ভাই 4p যে রয়েছে, 4p এর ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে 4p এর ক্ষেত্রে কি লক্ষ্য করা যাবে, যে 4p অর n+l অর দুইটার ক্ষেত্রে দেখতেছি এইটাতে আগে প্রবেশ করবে, তারপর হচ্ছে এটাতে, অর্থাৎ 4p তেও প্রবেশ করার চান্স সম্ভাবনা আছে। তারপরে দেখি আমরা এখান থেকে যে 4 4 2 6 অর্থাৎ এটাতে অবশ্যই কি করবে, পরে প্রবেশ করবে। অর্থাৎ এখান থেকে তুমি যদি অপশন লক্ষ্য করো, বেশ কয়েকটা অপশন কিন্তু এখান থেকে আমরা লক্ষ্য করতেছি যে 3D অরবিটালের পরে কোনটিতে ইলেকট্রন প্রবেশ করবে, কোনটিতে, অর্থাৎ 3D এর পরে কোনটিতে ইলেকট্রন প্রবেশ করবে। আমরা নরমালি যে বিষয়টা জানি যে 3D এর পর কি হয় দেখে 4s এ প্রবেশ করে। এখন তুমি চাইলে 4s কে ক্রস করে 4D তে ইলেকট্রন কিন্তু প্রবেশ করাইতে পারবা না, কারণ এটা সবচেয়ে বেশি শক্তিশালী। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, এটাতেও প্রবেশ করানো যাবে, এটাতেও প্রবেশ করানো যাবে, এটাতেও প্রবেশ করানো যাবে। এখন কথা আছে ভাই তিনটাতে তো প্রবেশ করানো যায়, ভাই আনসার কি তিনটাই দিব, তিনটা না, তাহলে ভুল হয়ে যাবে। কোনটার পরে কোনটা বলছে, তারপরেই ইনস্ট্যান্ট পর হচ্ছে আমরা কি জানি, ইনস্ট্যান্ট পর হচ্ছে ভাই কোনটাতে প্রবেশ করাইতে পারবো, ইনস্ট্যান্ট পর আমরা কোনটাতে প্রবেশ করাইতে পারবো বলো দেখি, যে ভাই 3D এর পর আমরা কি করব, 4s যে আছে 3D এর পর অরবিটালের পরে কোনটিতে ইলেকট্রন প্রবেশ করবে, 3D এর পর কোনটিতে ইলেকট্রন প্রবেশ করবে, কোনটা হবে বলেন, একটু দ্রুত আনসার দেন। কোনটা হবে একটু দ্রুত আনসার দেন। 3D এর পর 5s এ যাবে, কারণ 5s থেকে এদের মধ্যে হচ্ছে আমরা দেখবো, আবার এদের মধ্যে কম্পেয়ার করে দেখবো, এই যে এইটা হচ্ছে ছোট, সো এইটাতে আগে প্রবেশ করবে, এখান থেকে এই দুটোর মধ্যে কম্পেয়ার করে দেখি তাহলে 4p হবে। সো এখান থেকে কারেক্ট আনসার হবে কি আমাদের 4p, বুঝতে পারছেন, 4p হবে কারেক্ট আনসার। কেন, ওই যে এদের মধ্যে আবার পার্সোনাল কি করতে হবে, কম্পেয়ার করে দেখতে হবে। পার্সোনাল কম্পেয়ার বলতে কি, এখানে আছে 4p মানে কি, এই যে 4 + 1 5, সো এখানেও 5, এখানে হচ্ছে 6, সো এটা আগে পরে প্রবেশ করবে, কিন্তু এখানে হচ্ছে আগে প্রবেশ করবে। এই দুটোর মধ্যে 5 এসে আগে যাবে না, কেন, কারণ 5 হচ্ছে কি n এর মান বড়, কিন্তু n এর মান এখানে ছোট, যার কারণে এইটাতে আগে প্রবেশ করবে, তারপর হচ্ছে ওইটাতে প্রবেশ করবে। অর্থাৎ 3D এর পর আমাদের কি হবে, 4s যে আছে 4s এর ক্ষেত্রে তো এমনিতে আগে প্রবেশ করবে, কারণ 4s এ প্রবেশ করবে আগে, তারপর হচ্ছে 3D তে প্রবেশ করবে। সো আশা করি এই কনসেপ্টটা সবার কাছে ক্লিয়ার, সবাই একটু বলতে একটুখানি ট্রিকি ছিল, তোমাদের বোর্ড পরীক্ষার কোশ্চেন দেখো কতটা স্ট্যান্ডার্ড হতে পারে, একটু ভেবাচাকা তোমাদেরকে খাওয়াই দিতে পারে। n এর মান কম, হ্যাঁ দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, তোমাকে জাস্ট বুঝতে হবে ভাইয়া কোশ্চেন প্যাটার্নটা কিরকম। কোশ্চেন প্যাটার্ন যদি তুমি একবার বুঝে বলো, তাহলে দেখবা তোমার কাছে যে কোনো কোশ্চেন, যে ধাঁচেরই কোশ্চেন আসুক, তুমি খুব সহজেই কি করতে পারবা, ক্র্যাক করতে পারবা। ওকে, চলেন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা কোশ্চেনটা কিভাবে আমরা সমাধান করব। দেখো ওই যে আউটবাউন্ড নীতি আমি বললাম, আউটবাউন্ড নীতির কনসেপ্ট থেকেই হচ্ছে কোশ্চেনটা দিয়ে দিয়েছে, যে ভাই আউটবাউন্ড নীতির কনসেপ্ট থেকে কোশ্চেনটা দিয়ে দিয়েছে যে আউটবাউন্ড নীতি অনুসারে কোন অরবিটালে ইলেকট্রন সর্বশেষ প্রবেশ করবে, অর্থাৎ কোনটাতে সবচেয়ে শেষে ইলেকট্রন প্রবেশ করবে, অর্থাৎ যেটার শক্তির মান সবচেয়ে বেশি হবে সেটাতে কি করবে, সবার শেষে প্রবেশ করবে, আর যেটাতে শক্তির মান সবচেয়ে কম হবে সেটাতে কি করবে, সবার আগে প্রবেশ করবে। সো এটা একটু আনসার দিয়ে দেন ভাইয়া, এটার আনসারটা কি হবে, যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিটে চলে আসছিল আমাদের 22 সেশনে। সো এই কোশ্চেনের আনসার একটু চাই সবার কাছ থেকে।
সবাই সবাই একটু দ্রুত এই কোশ্চেনটার আনসার দেন। সবাই একটু আনসার দিয়ে দেন, আনসার দিয়ে দেন, সবাই 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 একটু আনসার দিয়ে দেন। দেখেন এই তো চলেন চলেন আমরা দেখে ফেলবো যে ভাইয়া এটা থেকে আনসারটা আমরা কিভাবে অ্যাপ্রোচ করবো। দেখো 3D আমরা কিছুক্ষণ আগে দেখে ফেলেছি। 3D এর জন্য কি হয় থেকে এল এর মান হচ্ছে আমাদের 3, এল এর মান কত হয় থেকে এল এর মান হয় থেকে 2, সো 3 2 যোগ করলে হয় থেকে 5। তারপর হচ্ছে 4D এল এর মান হচ্ছে 4, এল এর মান কত এল এর মান হচ্ছে 2, তাহলে 4 2 কত হবে 4 2 6। এখান থেকে 4S এল এর মান কত এল এর মান হচ্ছে 4, এল এর মান কত 0, 4 আর 0 যোগ করলে হচ্ছে 4। এখানে 5S অর্থাৎ এল এর মান হচ্ছে 5, এল এর মান হচ্ছে কত আমাদের এল এর মান দাঁড়াবে 0, সো 5 আর 0 যোগ করলে হচ্ছে আমাদের 5। সো এখান থেকে আমরা দেখতেছি যে সর্বশেষ অর্থাৎ সবার শেষে প্রবেশ করবে, অর্থাৎ সর্বশেষ প্রবেশ করবে আউটবডিতে কোন অরবিটালটি সবার শেষে, অর্থাৎ এখানে শক্তির মান সবচেয়ে বেশি কোনটার এই যে ভাই 4D এর হচ্ছে 6, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এটাতে সবার শেষে কি করবে প্রবেশ করবে 4D। এই তো জিসান আহমেদ জীবন ক্র্যাক করে ফেলেছে যে ভাই কোশ্চেনটার আনসার আমাদের কি করেছে ক্র্যাক করে ফেলেছে। এই যে তাসকিরাতুন জান্নাত সুন্দর মতো ক্র্যাক করে ফেলেছে কোশ্চেন যে ভাইয়া এখান থেকে আমাদের সি নাম্বার ইজ দ্য কারেক্ট আনসার ইন দিস কোশ্চেন। ওকে ওকে আরো দেখতে চাই আর কে কে পারে, আর কে কে পারে দেখি দেখি আর কে কে পারে যে ভাইয়া এই কোশ্চেনের আনসার আর কে কে পারে, আর কে কে পারে সবাই সবাই। আমি আশা করি আমার প্রত্যেকটা স্টুডেন্ট যারা এই ক্লাসে আছে তারা সবাই পারে, তারা সবাই টপ ক্লাস স্টুডেন্ট, তারা সবাই টপ ক্লাস ইউনিভার্সিটিতে চান্স পাবে এতটুকু আমি বিশ্বাস রাখি। ওকে সো আশা করি সবার কাছে এই কোশ্চেনটা ক্লিয়ার হয়ে গেছে। চলেন আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনের দিকে মুভ করি, নেক্সট কোশ্চেনে মুভ করি। এই তো আমার আরেকটা স্টুডেন্ট আনসার করে দিয়েছে সামিয়া জান্নাত সামি। ওকে চলেন 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 8 নাম্বার কোশ্চেন আমরা দেখবো। 8 নাম্বার কোশ্চেন কি বলেছে সেটা বলেছে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর বামার সিরিজের, আমরা জানি হাইড্রোজেন পরমাণু যে রয়েছে এই হাইড্রোজেন পরমাণুর মধ্যে বামার সিরিজ দেখা যায়, লাইমান সিরিজ দেখা যায়, বামার সিরিজ, লাইমান সিরিজ, প্যাশন সিরিজ, ব্রাকেট সিরিজ, স্পুন সিরিজ, হামফ্রেস সিরিজ, এই সিরিজগুলো যে রয়েছে এই সিরিজগুলোর মধ্যে বামার সিরিজ নিয়ে আমরা আলোচনা করব। এই বামার সিরিজ হচ্ছে তোমাদের দৃশ্যমান আলোক রশ্মি হয় থেকে দেখা যায় এবং এইখানের মধ্যে বলেছে সর্বনিম্ন তরঙ্গ সংখ্যার বিকৃত রশ্মি কোনটি, সর্বনিম্ন সংখ্যার কি বলেছে সর্বনিম্ন সংখ্যার কথা বলেছে। এখন ভাইয়া দেখো বামার সিরিজ যে রয়েছে আমরা জানি এখান থেকে যে শর্টকাটটা ইউজ করবো আমরা সেটা হচ্ছে আমরা জানি যে হাইড্রোজেন বর্ণালীর জন্য আমাদের কি হয় থেকে রিডবার্গ ধ্রুবকের সমীকরণ, রিডবার্গ ধ্রুবকের সমীকরণ হচ্ছে নিউ বার ইকুয়াল 1/λ ইকুয়াল RH ইনটু হচ্ছে 1 ছোট মানের উপর বর্গ মাইনাস বড় মান যে রয়েছে বড় মানের উপর বর্গ করে দিয়ে কি করবা জেড স্কয়ার করতে পারো। এই জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, যেহেতু আমাদের ম্যাক্সিমাম টাইমে হচ্ছে আমাদের কি করে থাকে ভাইয়া আমাদেরকে ম্যাক্সিমাম টাইম হাইড্রোজেন বলে থেকে যার কারণে এই জেডকে আমরা কাউন্টিং এ নিয়ে আসি না। বিকৃত রশ্মি কোনটি তরঙ্গ সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা অর্থাৎ নিউ বার 1/λ বের করলে হয়ে যাবে RH। এখন এখান থেকে আমরা জানি লাইমান সিরিজ এটা হচ্ছে বামার সিরিজ, প্যাসেন সিরিজ, ব্রাকেট সিরিজ, স্পুন সিরিজ এরকম আমরা জানি। এখন কোন একটা আলোক রশ্মি যদি অনেক দূর থেকে আসে, অনেক দূর থেকে আসার পর যদি একটা নির্দিষ্ট কক্ষপথের মধ্যে অবস্থান করে থাকে, করার পর যদি কি হয় থাকে সেইখানের মধ্যে জাস্ট লোকেট করে থাকে তখন সেটা সেই সিরিজের আওতাভুক্ত হয় থাকে। এখন আমরা দেখেছি এইখানের মধ্যে এন এর মান অর্থাৎ ছোট বার অর্থাৎ এন এর মান একটা পাশে কি বামার সিরিজের জন্য হচ্ছে এন এর মান কত, বামার সিরিজের জন্য এন এর মান হচ্ছে কত একটা 2 পাইছি। বামার সিরিজের সর্বনিম্ন কখন হবে ঠিক তার আগের উপরেরটা যে আছে সেখান থেকে হবে যেটা সেটা হচ্ছে সর্বনিম্ন অর্থাৎ এন এর মান আর একটা পাবো 3। সো এন এর মান এখান থেকে 2 পাচ্ছি আর 3 পাচ্ছি। 2 3 এর মধ্যে বড় কোনটা আর ছোট কোনটা, 2 হয়ে থাকে ছোট আর 3 হয়ে থাকে বড়। সো এখান থেকে 1 কি করব ছোট মান হচ্ছে 2 এর উপর বর্গ আর বড় মান হচ্ছে 3 এর উপর বর্গ। সো এখান থেকে আমি কি করব RH ইনটু বলবো 1/4 মাইনাস হচ্ছে 1/9, তাহলে এখান থেকে আমি পাবো 4 লং 36। এখান থেকে কত পাবো যে ভাইয়া 4 লং 9 মাইনাস হচ্ছে পাবো 4, তাহলে এখানে আছে RH, তাহলে এখান থেকে আমি পাবো যে ভাই 5/5 RH বাই কি পাবো 36। সো 5 RH/36 যেখানে আছে সেটাই হচ্ছে আমাদের এখানকার কাঙ্ক্ষিত আনসার। 5 RH বাই কি হবে 5 RH বাই আমরাও খুব দ্রুতই শেষ করে ফেলবো। 5 RH বাই কি হবে ভাইয়া RH/36, 5 RH/36 হবে এই কোশ্চেনের আমাদের কাঙ্ক্ষিত আনসার। 5 RH/36 হবে এই কোশ্চেনের আমাদের কাঙ্ক্ষিত আনসার। সো একটু সবাই ভাইকে বলো তো যে ভাই এইটা সবাই বুঝতে পারছেন কিনা, কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা এইটা একটু ভাইকে বলো তো যে ভাই এইটা সবাই বুঝতে পারছেন কিনা।
একটু ভাইকে বলেন তো যে ভাই এইটা সবাই বুঝতে পারছেন কিনা, এইটা সবাই বুঝতে পারছেন কিনা। যদি এইটা বুঝে থাকেন তাহলে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার এই কোশ্চেনটা হচ্ছে আমাদের আজকের লাস্ট কোশ্চেন, এবং এই কোশ্চেনটা সবাই একটু ধুমাইছে আনসার দিয়ে দেন। এই কোশ্চেনটা সবাই একটু ধুমাইছে আনসার দিয়ে দেন, যেটা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে 2 বার চলে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে 2 বার চলে এসেছে, এবং এই কোশ্চেনটা হচ্ছে তোমাদের লাস্ট কোশ্চেন। সো ভাইয়া দেখো, ওই যে আমরা কিছুক্ষণ আগে যে বিষয়টা দেখলাম, ভাইয়া সময় মতো কাজ করিতে হবে, আমিও জানি, আমিও নামাজে যাব, বুঝতে পারছো বিষয়টা। সো দেখেন এখান থেকে আমি একটু দেখাই দেই। আমি বলছিলাম রিডবার্গ ধ্রুবক যেটা আছে, রিডবার্গ ধ্রুবক হচ্ছে কি নিউবার ইকুয়াল 1 বাই ল্যামডা ইকুয়াল আরএইচ ইনটু হচ্ছে আমি বলছিলাম 1 বাই ছোট মান। সময় মতো কাজ করিতে হয় রে বাছা, এখনো বুঝলি না যে কখন কি করিতে হবে। দেখো এখান থেকে আমরা জানি যে নিউবার ইকুয়াল 1 বাই ল্যামডা ইকুয়াল আরএইচ ইনটু 1 বাই এর ওয়ান মানে ছোট মান মাইনাস 1 বাই বড় মান এর উপর স্কয়ার। এখন আমার কথা হচ্ছে যে ভাইয়া এখান থেকে রিডবার্গ ধ্রুবক যদি হয় থাকে আরএইচ, আমরা তো আগে থেকে জানি রিডবার্গ ধ্রুবক 10 96 78 00 হয় থাকে মান। হাইড্রোজেন পরমাণুতে বর্ণালীতে বামার সিরিজের জন্য সর্বনিম্ন। আমি আগে যা পড়িয়েছি পুরো সেম টু সেম প্যাটার্নের কোশ্চেন এবং সেম কোশ্চেন, বুঝতে পারছেন ভাইয়ারা? তোমাদের কথা শুনে হাসি পায় রে, হাসি পায়। সো দেখেন এই যে নিউবার, এই যে এটা হচ্ছে লাইমান সিরিজ, এটা হচ্ছে বামার সিরিজ, লাইমান সিরিজ, বামার সিরিজ, প্যাসেন সিরিজ, ব্র্যাকেট সিরিজ, লাইমান সিরিজ, বামার সিরিজ, প্যাসেন সিরিজ, ব্র্যাকেট সিরিজ, ফুন্ড সিরিজ, হামপ্রেস সিরিজ। এখানে বলছে লাইমান সিরিজের, অর্থাৎ দেখো এখন কিন্তু দেরিটা তোমরাই করাইলা, আমি কিন্তু না। দেখো হাইড্রোজেন পরমাণু বর্ণালীতে বামার সিরিজের সর্বনিম্ন, ভাই বামার সিরিজ বলছে, তার মানে আমার কি হবে বামার সিরিজ, তার মানে হচ্ছে কি ভাইয়া 2, বামার সিরিজ মানে হচ্ছে 2। এখন এর সর্বনিম্ন কি হবে? দূর থেকে যেটা আসবে সেটা কি সর্বনিম্ন হবে? না, ঠিক কাছাকাছি। ধরো আমি তোমাকে ধাক্কা দিতেছি, অনেক দূর থেকে এসে আমি তোমার ধাক্কা দিলাম, তার মানে কি ধাক্কাটা জোরে হবে, কিন্তু সর্বনিম্ন আমি ধাক্কা দিতে চাই, মানে তোমাকে কাছাকাছি থেকে আমি কি করবো ধাক্কা মারবো, তাহলে সেটা কি হবে? সর্বনিম্ন হবে। ঠিক এই কারণে এইটা যদি আমাদের কি হয় 2 নম্বর শক্তি স্তর হয়, ঠিক তার উপরেরটা থেকে যদি আমরা কি করে থাকি হিট করে থাকি, সেটা হবে কি সর্বনিম্ন তরঙ্গ রশ্মি হবে, যার কারণে ঠিক উপরেরটা মানে 3 নাম্বারটাই হবে কি আমাদের পরের যে শক্তি স্তরটা রয়েছে। অর্থাৎ ছোট মান কত এখানে 2 হচ্ছে ছোট মান, আর 3 হবে কি হয় আমাদের বড় মান। তাহলে নিউবার ইকুয়াল আমি বলবো 1 বাই ল্যামডা ইকুয়াল 1 বাই আরএইচ আছে 1 বাই ছোট মান হচ্ছে 2 এর উপর বর্গ, ও এখানে তোমার 3 এর উপর বর্গ ইকুয়াল আরএইচ আমাদের ছিল। সো এখান থেকে হচ্ছে আমরা পাবো 4 মাইনাস হচ্ছে 9, এখান থেকে আমাদের আরএইচ যে আছে এখান থেকে আমরা পাবো 4 লং 36 মাইনাস হচ্ছে তোমার 9 মাইনাস 4 আরএইচ, তাহলে এখানে হচ্ছে 5 আরএইচ বাই কি হবে ভাই আমাদের 36 হচ্ছে কাঙ্ক্ষিত আনসার। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। দেখো একই কোশ্চেন তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা চলে এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় 2 বার, এবং তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এসেছিল, বুঝতে পারছেন বিষয়টা আমার কথা? পুরো সেম টু সেম, ডেটাও চেঞ্জ করে নাই, বুঝতে পারছেন? আজকের এই ক্লাসের ওভারঅল তোমরা সবগুলো কোশ্চেনের সবগুলো এক্সপ্লানেশন বুঝতে পারছো কিনা একটু ভাইকে বলো, এবং সবার ক্লাসটা কেমন লেগেছে একটু ভাইকে জানাবা। এবং দেখো তোমার যদি সঠিক ওয়েতে থাকো এবং সঠিক প্রস্তুতিতে তুমি যে আগাইতে থাকো, ইনশাল্লাহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিট তোমারই হবে, এটা 100%, দ্যার ইজ নো ডাউট। ভালো কিছু পেতে গেলে আগে থেকে অনেক কিছু তোমাকে স্যাক্রিফাইস করতে হবে। যে মানুষটা এই সময় হচ্ছে ভাই মজা মাস্তি করতেছে, তোমাকে এই সময়টা একটুখানি কষ্ট করে তোমার পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিটটা কনফার্ম করতে হবে, তারপরেই তুমি সময় পাবা তোমার নিজের জীবনটাকে গুছানোর এবং ওভাবেই মজা মাস্তি করার, বুঝতে পারছো আমার কথা? ওভারঅল প্রত্যেকটা কোশ্চেন তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, এবং কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা ভাইকে একটুখানি জানাও, এবং এভরিথিং পারফেক্টলি তোমরা বুঝতে পারছো কিনা, এবং আজকের ক্লাসটা সবার কাছে কেমন লেগেছে একটু ভাইকে জানাও। এবং আমরা খুব শীঘ্রই অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই আমাদের ক্লাসটা আমরা এন্ড করে ফেলবো। একটু জাস্ট ভাইকে জানাও যে প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা পোষণ আপনাদের সবার কাছে পানি হয়েছে কিনা একটু ভাইকে জানান। যদি সবকিছু পোষণ পানি হয়ে থাকে তাহলে আমরা শেষ করে ফেলবো। একটু ভাইকে জানান, এবং সবার ক্লাসটা কেমন লেগেছে সেটাও ভাইকে জানান কমেন্ট সেকশনে। হ্যাঁ সর্বোচ্চ বললে আমরা ভাইয়া দেখো, সর্বোচ্চ বললে তখন তোমার ইনফাইনিট নিতে হবে, সর্বোচ্চ বলে ইনফাইনিট। ভাইয়া ওই যে বললাম যে ভাইয়া সর্বোচ্চ হলে কি হবে, আমি সর্বনিম্নের কথা কি বলেছি, সর্বনিম্ন হচ্ছে ঠিক তোমার কাছাকাছি। এই যে এখান থেকে তুমি যদি এখানে ধাক্কা মারো, অর্থাৎ এই যে তুমি মনে করো এখানে দাঁড়ায় আছো, এখন আমি অনেক দূর থেকে এসে ধাক্কা দিলাম, তার মানে কি সর্বোচ্চ কি করতেছি, ধাক্কা দিচ্ছি না, তাহলে সর্বোচ্চ ধাক্কা দাও আমার কি এন এর মান কি হবে ইনফিনিটি, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে সর্বোচ্চ হলে কি হবে ইনফিনিটি হয়ে যাবে। আর যদি তোমাকে বলি সর্বনিম্ন, অর্থাৎ ঠিক এই যে এখান থেকে কাছাকাছি ধাক্কা মারবো, ঠিক তখন এটা হচ্ছে এরকম।
ওকে, সো একটু ভাইকে বলো তো যে ভাইয়া বুঝতে পারছো কিনা, এবং সর্বোচ্চ বলে এন এর মান তোমার ইনফিনিটি হয়ে যাবে, আর একটা হচ্ছে 2 হয়ে যাবে। আর যদি সর্বনিম্ন বলেছে যার কারণে এন এর মান একটা 2, একটা হচ্ছে 3। সো আশা করছি সবাই সবকিছু সুন্দর মতো সবকিছু বুঝে গেছেন। ওকে জি ভাইয়া বুঝতে পারছি, ওকে ক্লিয়ার। ওকে তাহলে ভাইয়ারা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে দেখা হবে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।